একটি মানুষের অদৃষ্ট। লিখেছেন ইউরি রিথেউ। বরফ গলছে, সাদা থেকে নোংরা হলদে রং ধরেছে বরফে। ইতিমধ্যে জায়গায় জায়গায় মাটি ফুটে বেরিয়েছে। আবহাওয়া গরম, আকাশ নীলে নীল। সংক্ষিপ্ত বসন্ত রাত্রে অন্ধকার ঈষৎ গাঢ়, আর রাত্রি আরও ঠান্ডা হয়। কিন্তু বসন্তের সূর্য তাড়াতাড়ি ওঠে। আর ৩-৪ দিন, বড় জোর ১ সপ্তাহ, তারপর সূর্য আর অস্ত যাবে না। ঠিক কিনারা দিয়ে দিগন্ত ছুঁয়েই আবার উঠবে, আর উষ্ণ রোদে বরফের বাকিটুকু দেবে গলিয়ে। সকাল হবে, দিন ও সন্ধ্যাও হবে, কিন্তু রাত্রি দেখা দেবে না একেবারে। সেই গ্রীষ্ম শেষ হবার আগে নয়। কি সুন্দর! বসন্তের মাসগুলিতে বসতি আগে ভাগেই জেগে ওঠে। কারও ঘুমোতে ইচ্ছে করে না। শীতকালে অনেক ঘুমোনো গেছে। যাই হোক না কেন, বুনো হাঁসের বিরাট দল বসতির মাথার উপর দিয়ে ভেসে চলেছে। তখন জাত শিকারী বিছানায় শুয়ে থাকবে, এটা কে আশা করে? বুনো হাঁসের কথা না হয় ছেড়েই দিলাম। উনপেনের বলে সে সিন্ধু ঘটকের চিৎকার শুনতে পেয়েছে। আর উনপেনের এমন আদমি যাকে বিশ্বাস করা চলে। কিন্তু এতে অবাক হওয়ার কি আছে? বসন্তে যদি সমুদ্রের জন্তু গর্জন না করে, তো করবে কখন? যেভাবেই হোক, এই তো সিন্ধু ঘটক শিকারের সময়। এই তো সমুদ্রে শিকারের জন্য প্রাথমিক আক্রমণের কাল। বরফ ঠিকমতো গলে চলেছে বটে, কিন্তু উপকূলে বরফের চওড়া বলয় এখনও বেশ শক্ত। উপরে সর্বত্র ছড়িয়ে আছে ভারী তুষার স্তূপ। ওগুলোতে বহু ফাটল, বলয়টা কিন্তু অখণ্ড। প্রতিদিনের তীরের বরফের বলয় থেকে সমুদ্র কিছু কিছু কেটে নিয়ে যাচ্ছে। ঢেউগুলো দলের পর দল ভাসমান বরফ রাশিকে নিয়ে চলেছে উত্তরে। কিন্তু তবু বন্ধনহীন জলরাশি থেকে সমুদ্র তীর বেশ দূরে, হয়তো ৫ অথবা ৬ কিলোমিটার বরফে ঢাকা। পানির কিনারায় বরফের ওপর বসে আছে শিকারী ক্যানিরি। বন্দুকটি হাঁটুর ওপর, তীক্ষ্ণ চোখে তালে আছে যদি একটা শিলকে অলক্ষিত পাকড়ানো যায়। মুখে একটা খুশির ভাব। মাথায় গুলি খাওয়া দুটো জানোয়ার এরই মধ্যে পাশে পড়ে আছে। ক্যানিরির টিপ ভালো। একটু সবুর করো দেখি। ঢেউয়ের উপর একটা শিল গোল মাথাটা যদি একবার তোলে। রোদ্দুরে ক্যানিরির খুশি লাগছে। ভাঙা তুষার স্তূপের উপর সূর্যের আলো চকচক করছে আনন্দে। তাকে ছুঁয়ে আদর করছে। বাতাস গরম আর আমেজে ভরা। মোটেই সেই শীতকালের মতো নয়, যখন কনকনে ঠান্ডায় ভাসমান বরফ ভেদ করা পানির কিনারায় শিলের আশায় বসে থাকতে হয়। আর এখন ক্যানিরি তার জায়গা ছেড়ে নড়তে চাইছে না একেবারে। যাবার সময় হয়েছে অবশ্য। দলপতি তাকে সকাল ৮টায় কাজে হাজিরা দেবার জন্য সতর্ক করে দিয়েছেন। নৌকোয় মেরামতের কাজ করতে হবে। সে ভাবল, এরই মধ্যে কি ৭টা বেজে গেছে। সেদিন সকালে ক্যানিরি খুব তাড়াতাড়ি উঠেছে। সমুদ্র তীরে আসতে কেউ দেখেনি তাকে। সে নিজে থেকে ঠিক করে যে কিছুটা শিকার করে ৮টা নাগাদ ফিরে যাবে, খুব বেশি হলে ৯টায়। নৌকো তো আর শিল নয়, পানিতে দৌড়ে পালাবে না। মেরামতের কাজ ৯টাতেও আরম্ভ হতে পারে। কিন্তু শিকার এমন জিনিস যে সহজে ছেড়ে উঠে আসা সম্ভব নয়, বিশেষ করে ক্যানিরির মতো যদি কারো কপাল খোলে। তার নিশ্চিত ধারণা যে ৩ নম্বর শিলের দেখা সে পাবে, ব্যাস, তারপর চলে যাবে চটপট। কিন্তু ৩ নম্বর শিলের তাড়াহুড়ো নেই আসার। বেশ তো, তাই যদি হয় ক্যানিরি সবুর করবে। সে বসে আছে নরম শিল চামড়ার থলের ওপর। পিঠ খাড়া হয়ে আছে পুরনো তুষার স্তূপের গায়ে। যে জায়গা বেছে নিয়েছে তা এত আরামের যে না নড়ে চড়ে সেখানে সারাদিন বসে থাকা যায়। আর শিকারীর পক্ষে এর চাইতে ভালো আর কিছু নেই। একটুও নড়াচড়া নেই। শরীরের এতটুকু নড়নচড়নে উপস্থিতি জানান দেওয়া যাবে না। এই তো শিকারের সেরা নিয়ম। ক্যানিরি নিশ্চয়ই নিয়মটা খুব বেশি করে মানছে। এত বেশি করে যে বাস্তবিক অল্প রোদ্দুরে কোমল হাওয়ায় ঢেউয়ের এবং তার নিজের চিন্তার অলস প্রবাহে ঝিমিয়ে পড়ে ঘুম ঘুম ভাব থেকে শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ল। জেগে উঠল মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়াতে। তাহলে আমার এখন অবশ্যই যাওয়া উচিত মনে হচ্ছে, সে ভাবল। নইলে শিগগিরই এত বেশি ঝিমুনি আসবে যে ঘুমিয়েই পড়ব। মানুষ চক্ষে দেখতে পেল যে শিকার নিয়ে সে বাড়ি ফিরছে। ছেলেরা ছুটে আসছে তার কাছে। তাদের প্রত্যেকে, 4 ছেলের প্রত্যেকে একটি করে শিল চোখ পেয়েছে। এটা তাদের বড় মুখরোচক।
কিন্তু তার স্ত্রী এবার শিল চোখের স্বাদ পেল না, সে নিজেও না। আর একটা শিল দেখা দিলে সকলের কুলিয়ে যেত। সমুদ্রে বহুদূরে স্টিমার থেকে দুটো ধোঁয়ার কুণ্ডলি দেখা দিল। ওহ, তাহলে ওরা বেরিয়ে পড়েছে, সত্যি নাকি? কেনিরি ভাবল। স্টিমার সম্পর্কে সে জল্পনা কল্পনা করতে শুরু করলো। কোত্থেকে আসছে, কোথায় যাবে, কতক্ষণ আছে সমুদ্রে। কেনিরি ঠিক করলো আরও কিছুক্ষণ থাকবে, যতক্ষণ না স্টিমারের ধোঁয়া তার বরাবর হয়। তা হতে আধ ঘন্টার বেশি লাগবে না। যখন ডান দিকে মাথা ফিরিয়ে ধোঁয়া দেখার দরকার হবে না, তখন ঘরমুখো রওনা দেবে। ইতিমধ্যে যদি 3 নম্বর শিল দেখা দেয়, বহুত আচ্ছা। আর যদি না দেখা দেয়, তা নিয়ে সে আক্ষেপ করবে না। একবারে দুটো শিল শিকার এমন কিছু খারাপ নয়। এইভাবে প্রশ্নের সমাধান করে কেনিরি ঘুমোতে লাগলো। এবার তার মাথার সামনের দিকে ঝুঁকে না পড়ে আস্তে আস্তে কাঁধের উপর হেলে পড়ল। সে কল্পনা করতে লাগলো শিকার নিয়ে সে বসতির রাস্তা দিয়ে চলছে। রাস্তায় বহু লোকের সঙ্গে দেখা হলো। তার একজন হলো বুড়ো মেমিল। বৃদ্ধ একটা শিল পরীক্ষা করল, পরে আর একটা, তারপর বলল, একেই আমি বলি খাসা শিকারি। দেখো দিকি, দুবারই ওদের মাথায় মেরেছে। চোখগুলো কিন্তু আস্ত আছে, মরদ বটে। কেনিরি ঘুমের মধ্যে হাসল। প্রশংসা পাওয়া সবসময়ই ভালো, বিশেষ করে বুড়ো মেমিলের কাছ থেকে। সে তো তাকে নিষ্কর্মা এবং হাড় আলসে বলে গাল দেয়। সবখানেই তাকে গালমন্দ করে, সভাতে, এমনকি প্রাচীর পত্রিকাতেও। আর এখন সে কেনিরির তারিফ করে তাকে মরদ বলছে। যাই বলো না কেন, বুড়ো মেমিল খাসা লোক। কেনিরি লজ্জা পেয়ে ঠিক করল, এখন বিষয়টা বদলানো যাক। জিজ্ঞেস করা যাক কটা বাজে। 7:30। বুড়ো মেমিলের পাশে দাঁড়িয়ে যৌথ খামারের মুহুরি রজগিনা উত্তর দিল। তাহলে এবার আমাকে যেতে হয়, কেনিরি বলল। শিলগুলো বাড়ি নিয়ে যাই, 8টা নাগাদ কাজে হাজির হব। তারপর সে স্বপ্ন দেখতে লাগলো বাড়িতে এসেছে। শিলের একটা চোখ সে দিচ্ছে তার ছোট্ট কলকাকে। কলকা দুহাত দিয়ে ওটাকে নিয়ে মুখের মধ্যে এক গালে পুরে দেওয়াতে গালটা ফুলে উঠে প্রকাণ্ড বড় হয়ে গেল, প্রচণ্ড রকমের বড়। গাল ভেদ করে চোখটা দেখা যাচ্ছে পরিষ্কার, আরও পরিষ্কার। না, এটা শিলের চোখ নয়, বুড়ো মেমিলের চোখ। বুড়ো চোখ কুঁচকিয়ে কঠোর সুরে বলল, আবার ফাঁকিবাজি? ধিক তোমাকে! দলের সবাই তোমার অপেক্ষায় রয়েছে, আর তুমি পালিয়ে এসেছো সাগর পাড়ে। কেনিরি কাঁপতে লাগলো, লজ্জা পেল তার চাহনিতে। চেষ্টা করলো ফিরে পালাবার, কিন্তু সেটা হয়ে উঠল না। দলে যোগ দেবার সময় তখনও আছে, বলতে গিয়ে বলতে পারল না। সৌভাগ্যক্রমে মেমিলের কোঁচকানো চোখ মিলিয়ে গেল। কেনিরি কল্পনা করল সে নৌকো চড়ে যাচ্ছে। মোটর বন্ধ করাতে নৌকোটা ধীরে ধীরে সমুদ্রের ঢেউয়ের উপর দুলতে লাগলো। জেগে কেনিরি ভাবল সামান্য একটু তন্দ্রা এসেছিল, প্রথমবারের মতো, সেকেন্ড খানিকের বেশি নয়। স্টিমারের ধোঁয়ার জন্য চারিদিকে চেয়ে কিছু দেখতে পেল না। কোথায় গেল? তবে কি সে স্টিমার চলে যাওয়ার মতো অতক্ষণ ঘুমিয়েছে, আর ধোঁয়া মিলিয়ে গেছে দিকচক্রবালে? উঠে দাঁড়িয়ে কেনিরি প্রাণ ভরে হাই তুলে আড়মোড়া ভেঙে দুপাশে হাত ঘষল। ঠান্ডা হয়ে এসেছে, সে ভাবল। রোদ্দুর যতটা গরম ছিল ততটা নেই। শিল দুটোকে বাঁধবার জন্য ঝুঁকে পড়াতে আবার হঠাৎ সেই ঘুমের মধ্যেকার মৃদু দোলানি অনুভব করল সে। একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে চোখ ফেরালো তীরের দিকে। যা দেখল তাতে ভয়ে কাঠ হয়ে গেল। শিল দুটো হাত থেকে খসে পড়ল। বরফ ঢাকা উপকূল থেকে খসে আসা বরফখণ্ডের উপর সে সমুদ্রে ভেসে চলেছে। তার সম্মুখে অবারিত পানির কালো বিস্তার। দূরে, বহু দূরে, আয়ত্তের বাইরে খাঁজ কাটা বরফ কাটা উপকূল, আর বসতি চোখে পড়ে না মোটেই। কেনিরি ভাসমান বরফের কিনারায় ছুটে এসে গলা ফাটিয়ে চেঁচাতে লাগল। চিৎকার করে চলল সে, আহত জানোয়ারের মতো, বাক্যহীন, আশাহীন সেই চিৎকার। মাথার উপর হাত নাড়তে আর পা দাপাতে লাগল। তারপর হঠাৎ একসঙ্গে সমস্ত শক্তি হারিয়ে সে পড়ে গেল। তার গলা থেকে তখনও ক্ষুব্ধ চিৎকার ধ্বনি বেরিয়ে আসছে কোনো ক্রমে। যাই হোক, কয়েক মিনিটের মধ্যে হতাশার ভাবটা কেটে গেল। কেনিরি উঠে বসে যেদিকে বসতি বলে তার ধারণা সেদিকে তাকালো। এখন কি করা সম্ভব? কিন্তু শত চেষ্টা সত্ত্বেও কোনো কিছু ভেবে পেল না সে। একমাত্র জিনিস হচ্ছে অপেক্ষা করা, উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করা, এবং যতক্ষণ পারে নিজেকে বাঁচিয়ে রাখা। তার সঙ্গে আছে দুটো শিল আর 12টা কার্তুজ। বাস্তবিক বলা যেতে পারে আরও 12টা শিল। 10টার কম তো নয়ই। খাবার তার অনেক দিন চলবে।
ভাসমান বরফ যতদিন টিকে থাকবে তার চাইতে বেশি। খিদেই সে মারা পড়বে না, এটা নিশ্চিত। বিপদটা তা নয়। আসল বিপদ হলো দিন দিন ভাসমান বরফ ক্ষয়ে যেতে থাকবে, আরও পাতলা, ছোট এবং ভঙ্গুর হতে থাকবে। তারপর একেবারে গলে গিয়ে টুকরো টুকরো হয়ে নিঃশেষ হয়ে যাবে। যতক্ষণ ভাসমান বরফ আস্ত আছে ততক্ষণে যদি ওরা তাকে রক্ষা করতে না আসে, তাহলে কেনিরি তার বাচ্চাদের, তার স্ত্রীকে, তার বন্ধুদের আর দেখতে পাবে না। এখানেই তার সব খতম হয়ে যাবে। এরপর কেনিরি শিকারীর ভেসে যাওয়ার সব ঘটনা মনে করতে লাগল। খোদাইকারী গেমাউগের ছেলে ইন্দ্রিন বাল্যাবস্থায় একবার ভেসে গিয়েছিল। তখন সে 15 বছরের হবে। কেনিরির সে কথা বেশ মনে আছে। সে নিজে ছিল উদ্ধারকারী দলে। তারা ভাবে ছেলেটি মরে গেছে, কিন্তু দিন দশেকের মধ্যে পাশের বসতি থেকে শিকারীরা তাকে বাড়ি নিয়ে এলো। শ্রান্তিতে অজ্ঞান অবস্থায় বরফের উপর থেকে ওরা তাকে উদ্ধার করে। লোকে বলে মেমিলও ভেসে গিয়েছিল। সে বহুদিন আগের কথা, এমনকি কেনিরিও জন্মায়নি তখন। সত্যি মেমিল ভেসে গিয়েছিল বহু দূরে, বিদেশের সমুদ্র তটে। ওরা বলে বিদেশে সে 7 বছর ঘোরে, কিন্তু শেষটাই সে ফিরে আসে ঠিক। যেভাবেই হোক ফিরে তো আসে। কিন্তু ওরা দুজনেই ভেসে যায় শীতকালে। তার অবস্থার সঙ্গে কোনো তুলনা চলে না। শীতকালে একখণ্ড ভাসমান বরফ একটা ভেলার সমান। ওতে করে 1 মাস, এমনকি প্রয়োজন হলে 2 মাস পর্যন্ত ভেসে যাওয়া যায়। গলবার কোনো ভয় নেই। কিন্তু বসন্তকালে, গত বছরের আগের বসন্তে উস্তো আমগুয়েমা থেকে একজন শিকারী ভেসে এসেছিল। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বরফখণ্ড নিশ্চয়ই খুব ছোট ছিল। বসন্তকাল এমন একটা সময় যখন বরফের উপর মানুষ বেশি দিন থাকতে পারে না। সূর্য বরফকে উত্তপ্ত করে, ঢেউগুলো অল্পে অল্পে গ্রাস করে 1 গ্লাস চায়ের মধ্যে 1 ডেলা চিনির মতো। বাড়ি যাবার সামনে 1 মগ গরম চা নিয়ে টেবিলে বসার কি প্রবল মরিয়া বাসনা জাগল কেনিরির। হাত দুটোকে গরম করার জন্য মগটা 2 হাত দিয়ে চেপে ধরা, উষ্ণ সুরভি বাষ্পকে নিঃশ্বাসে ভরে নেওয়া, চাটা আস্তে আস্তে ছোট্ট চুমুকে খাওয়া। আহা, মাত্র 1 চুমুকও যদি মিলত! যতই সে ভাবে ততই ব্যাপারটা যেন স্পষ্ট হতে থাকে। তার উদ্ধার পাওয়ার সম্ভাবনা কম, খুব কম। ছেলেদের কথা ভাবতে তৎক্ষণাৎ মনে হলো, হয়তো আমি আর ওদের দেখতে পাবো না। ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা হঠাৎ পরিবর্তিত হলো মৃত্যুর পরিষ্কার নিষ্ঠুর সম্ভাবনায়। প্রথমে তাকে অভিভূত করেছিল পশুর মতো ভয়, আর এখন যে অনাহুতি তাকে আঁকড়ে ধরল তা হলো চরম হতাশা। সেটা তার মর্মস্থলকে বিদ্ধ করল। ধীরে ধীরে কেনিরি উঠে থলির কাছে গেল। এখন থেকে হালকাভাবে আর হুঁশিয়ার হয়ে তাকে পা ফেলতে হবে, যাতে এই ছোট বরফের চাই যতদিন সম্ভব টিকে থাকে। এরই ওপর তার জীবন নির্ভর করছে। থলির উপর বসে ভাবতে লাগলো সে। সূর্য বেশ নিচে নেমেছে। গৃহ আর পরিবারের কথা সে ভাবছে। তার স্ত্রী ইতিমধ্যেই উৎকণ্ঠিত নাও হতে পারে। কেনিরি তো প্রায়ই আরও অনেক দেরিতে বাড়ি ফেরে। 4টি বাচ্চার কথা ভেবে ভেবেই স্ত্রী অস্থির। 2 জোড়া যমজ, বড় 2টি 4 বছরের, ছোট 2টি প্রত্যেকে 2 বছর। প্রায়ই সে থাকে না, এতে দলের লোকও অভ্যস্ত। দলপতি হয়তো তার বাড়িতে এসে কেনিরি বন্দুক নিয়ে বেরিয়ে গেছে জেনে গালমন্দ দিয়ে হাত নেড়ে নিজের কাজে চলে গেছেন। একটি প্রাণীও জানে না সে কোথায় গেছে। এখন পর্যন্ত কেউ তার খোঁজ করেনি। কেউ তার অনুপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় পড়েনি। পরের দিন সকালের আগে খোঁজ শুরু হবার সম্ভাবনা নেই, যখন এটা জানাজানি হবে যে সে রাত্রে বাড়ি ফেরেনি। সূর্য দিকচক্রবালে নেমে এলো। সমুদ্রের বুকে দেখা দিল একটা ঝিকিমিকি স্বর্ণাভ পথ, ভাসমান বরফ থেকে সেইখান পর্যন্ত প্রসারিত, যেখানে জ্বলন্ত চক্র পানে স্পর্শ করছে। চক্রের নিম্নাংশ অদৃশ্য হয়ে গেল দিকচক্রবালের নিচে। তারপর সবটাই একেবারে অদৃশ্য হয়ে গেল, যেন ডুবে গেল সমুদ্রের অতলে। সোনালি পথটিও লুপ্ত হয়ে গেল। অন্ধকার ঘনিয়ে এলো। কিন্তু কেনিরি জানে যে আধ ঘন্টা কাটতে না কাটতে সূর্য আবার উঠবে, আবার বরফ গলাতে শুরু করবে। ঠিক ওখানেই উঠবে যেখানে অস্ত গেছে, তার একটু ডান দিকে। সকালটা মেঘলা। কেনিরি এতে কিছু সান্ত্বনা পেল, কারণ মেঘলা আকাশ ভাসমান বরফের পক্ষে রোদের চেয়ে কম বিপজ্জনক। স্রোত তাকে ক্রমশ উত্তরের দিকে নিয়ে যাচ্ছে, দূরে, আরও দূরে, চুকচি সমুদ্রের ভেতরে। কিন্তু খুব ভালোভাবে তীরের দিকে তাকালে একটা সরু হালকা রাঙা, প্রায় মেঘের সাথে মেশা ফালি তখনও চোখে পড়ে। দূরত্বটা তার উদ্ধারকারীদের পক্ষে কিছুই না।
নিঃসন্দেহে তারা মোটরবোট নিয়ে আসবে, সঙ্গে থাকবে দূরবীন। কেনিরি প্রথমে তার নাগালের মধ্যে বরফের শক্ত বহির্ভাগ যতটা আছে সেটা দেখে নিল। প্রত্যেকটি ফাটল আগাগোড়া খুঁটিয়ে দেখল। বাস্তবিক বড় গোছের ফাটল একটাও নেই। একদম শেষ প্রান্তে সামান্য কয়েকটি ফুটো আছে মাত্র। একটি মাত্র ছোট টুকরো, শিলের চাইতে বড় নয়, রাতে খসে 30 মিটার মতো দূরে ভেসে চলেছে। ভাসমান বরফখণ্ডটা একটা পুরো ইয়ারাঙ্গাকে বইতে পারে। প্রায় একটি সরল রেখায় কয়েকটি তুষারস্তূপ উঠেছে। কোনোটা মানুষ সমান উঁচু, অন্যগুলো আরও উঁচু। মাঝের দুটো স্তূপের মাঝখানে একটা টাটকা পানির ডোবা। পানি জমেছে বরফ গলে। সমুদ্রের বুকে ভেসে চলেছে আরও অনেক বরফখণ্ড। উপকূলের তুষার বলয় থেকে বিচ্ছিন্ন, উপরে বরফ স্তূপ, মাঝখানে বেশ কিছু ফাঁক। নিরাপত্তার জন্য কেনিরি তার সমস্ত জিনিসপত্র, বন্দুক, শিল মাছ, চামড়ার থলে, পানি থেকে মরা শিল টেনে আনার বল্লম ও লাঠি বরফখণ্ডের মাঝখানটায় নিয়ে এলো। তারপর সে শিল দুটোকে সাফ করে নাড়িভুড়ি ছাড়িয়ে একটা স্তূপের পাশে শুইয়ে রাখল। সকালের জলখাবার হিসেবে শিল মাছের কিছু যকৃৎ খেল। কাঁচাই খেতে হলো বটে, কিন্তু তাতে তার উৎসাহে মন্দা পড়ল না। তার দাঁতে সেটা সইল। তার যা দাঁত, তাতে চামড়ার বেল্টও চিবিয়ে খাওয়া যায়। কাঁচা শিল মাংস তো কিছুই নয়। স্বাদটা অবশ্য কেমন যেন ঠেকল। কিন্তু কেনিরির তখন এত খিদে যে কোনো জিনিসই তার কাছে অমৃত মনে হতো। ভোজনের শেষ পর্ব ছিল ঠান্ডা ও নোনা শিলের চোখ, তারপর টাটকা পানি। খাবার পর তখনও অগলিত বরফ নিয়ে ডোবার দক্ষিণ দিক ঘিরে একটি দেয়াল তুলে দিল। মেঘ কেটে গেলে পানিটা থাকবে ছায়ায়, উবে যাবে না। তার ধারণা এই যে দ্রব্যমান বরফ সমুদ্রে মিছিমিছি না গড়িয়ে ডোবার ভিতর পড়ে নতুন টাটকা পানি যোগাবে। কেনিরি তার আবিষ্কারে খুব খুশি হয়ে যেখান থেকে পারল হলুদ ধূসর ভিজে বরফ খুঁড়ে নিল তার দেয়ালের জন্য। সেটা তখন তার কোমর সমান হয়েছে। কেনিরি তার থলের উপর বসে বন্দুক সাফ করতে লাগলো। গতকাল যখন বিপদের হুঁশ হলো, তখন কয়েকটা গুলি ছোঁড়া উচিত ছিল হয়তো। না, তাতে কারো টনক নড়ত না। কেউ সন্দেহ করত না যে কোনো গোলযোগ ঘটেছে। বসতির চারপাশে শিকারীরা হামেশাই গুলি ছোড়ে, যেমন তার শিল শিকার কাউকে সচকিত করেনি। আসল কথা হলো গতস্য শোচনা নাস্তি। কাল যা করা হয়নি, এখন তো আর ফিরে গিয়ে তা করা যাবে না কোনো রকমে। নিজের আর্তচিৎকার আর পা দাপানির কথা মনে পড়াতে সে হেসে ফেলল। ভাগ্য ভালো কেউ দেখে ফেলেনি। অনুসন্ধানের কাজ কবে শুরু হয়েছে, সেদিন বা তার আগের দিন, তাতে কি যায় আসে। বরফখণ্ডে বসে কয়েক ঘন্টা বেশি ভেসে যাওয়া বই তো নয়, এছাড়া আর কি। যথেষ্ট মাংস আছে, পানিও আছে, আর বরফখণ্ডটা আরও সপ্তাহখানেক বা তারও বেশি সময় আস্ত থাকবে। বসতিতে বলার মতো খাসা গল্প পেয়েছে বটে। যাই হোক, এখন নাগাদ অনুসন্ধান শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই, সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু যদি শুরু হয়ে না গিয়ে থাকে, যদি তারা আদৌ এ কাজ না করে। তার স্ত্রী অবশ্য সর্বপ্রথমেই যৌথ খামার সভাপতি ভামচের কাছে ছুটে গেছে। কিন্তু ভামচে যদি অনুসন্ধানী দল পাঠাতে না চায় তো কি হবে? কি সে বলবে, তুমি কেনিরিকে খুঁজে পাচ্ছ না? তোমার মনে হয় সে সমুদ্রে ভেসে গেছে? বেশ, তাই যদি হয় তাহলে তার উচিত শাস্তি হয়েছে। তাকে ছেড়ে তোমার দশা এমন কিছু খারাপ হবে না, আমাদেরও না। আল সেটা কোন কাজে লাগবে? আমি আমার ভালো লোকগুলোকে কাছ থেকে সরিয়ে কেনিরির জন্য তাদের জীবন বিপন্ন করতে পাঠাবো না। মোটরবোটটাকেও আমি বিপদে ফেলতে চাই না। সমুদ্রে অনেক ভাসমান বরফ। যদি বোটটা গুঁড়িয়ে যায় তাহলে আমি কি করব? আর লোকজনদের এখন যৌথ খামারে কাজে লাগবে। পর্ষদের সদস্য বুড়ো মেমিল সে সময় ভামচের কাছে থাকলে কিছু যোগ করবে। আমি কেনিরির কাছ থেকে কখনো ভালো কিছু আশা করিনি। ও একেবারে অপদার্থ, আত্মম্ভরী ও আলসে। বকাবকি করেছি, তোষামদি করেছি, এক দল থেকে অন্য দলে বদলি করেছি। আমরা কি ওকে নিয়ে যথেষ্ট হৈহাঙ্গামা করিনি? একবার মনে হয়েছে হয়তো ও পথে এসেছে, উচিত মতো কাজকর্মে মন দিয়েছে। এখন দেখছি আবার ভেরেন্ডা ভাঁজতে বেরিয়েছে। এটা তার নিজের তৈরি ফ্যাসাদ। পারে তো নিজেই নিজেকে বাঁচাক। বন্দুক পুঁছতে পুঁছতে কেনিরি মনে মনে হাসল। ভামচে অথবা মেমিল তাদের জীবনে অবশ্য এরকম কথা কখনো বলবে না। খুব সম্ভব ভামচে নিজেই হয়তো অনুসন্ধানে যোগ দিয়েছে, আর বুড়ো মেমিল স্বেচ্ছায় ওদের সঙ্গে যাবে, ওরা যদি তাকে সঙ্গে নেয়।
তারা ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তবু কেনেডির একটু অস্বস্তি হলো। তার প্রতিবেশী এবং সহকর্মীদের মুখ দিয়ে যে কথা সে বলাচ্ছে সেটা খুলে বলতে গেলে মোটেই খুব বেশি মিথ্যে নয়। তার আলস্য, অহমিকা এবং যেভাবে কাজ করা উচিত তাতে অনিচ্ছার জন্য, কাজে মনোপ্রাণ না ঢেলে দেওয়ার জন্য সে একাধিকবার বকুনি খেয়েছে। হ্যাঁ, এ কথা মানতে হবে যে বকুনিটা তার প্রাপ্য। আর সত্যি কথা বলতে, সে কি যৌথ খামারের কোনো কাজে লেগেছে? তার হাতের টিপ ভালো, কিন্তু এটাই তো ভালো শিকারীর সব নয়। এছাড়া শিকারীকে হতে হয় শক্ত এবং অধ্যাবসায়ী। উনপেনের বা ঋতুভোগীর চাইতে তার হাতের টিপ কম নয়। ওরা ওর চাইতে সম্ভবত 2-4টে পয়েন্ট বেশি দাবি করতে পারে, কিন্তু ওরা দুজন হলো বিখ্যাত শিকারী। ওরা সর্বদা কেনেডির চাইতে অনেক বেশি শিকার নিয়ে বাড়ি ফেরে। ওদের ছবি কখনো সম্মান ফলক থেকে বাদ যায় না। ওদের নিশ্চয়ই এমন কয়েকটি গুণ আছে যা কেনেডির নেই। কেনেডির হাতের গুণ আছে। একবার শ্বশুরকে উপহার দেওয়ার জন্য এমন একটা চমৎকার স্লেজ গাড়ি সে বানিয়েছিল যে সমস্ত বসতি তার তারিফ করে। কিন্তু হরিণ পালক দলের জন্য ভামচে তাকে ও ধরনের একটা বানাতে দিলে সে কাজটা শুরু করে বটে, কিন্তু যে কারণেই হোক কোনোদিনই সেটা শেষ হলো না, আজও হয়নি। অসংখ্যবার যৌথ খামারের কাজে ফাঁকি দেবার জন্য সে বকুনি খেয়েছে। হয় তুন্দ্রায় গেছে শিকারে, নয় নতুন নেকটাই বিক্রি হচ্ছে শুনে সবচাইতে গরমের সময় পাশের বসতিতে গেছে তার সন্ধানে। ঘুরতে ঘুরতে হয়তোবা গেছে সুমেরু স্টেশনে সহকারী চিকিৎসকের সঙ্গে দাবা খেলতে। দাবার কথা বলতে গেলে এ কথা মানতেই হবে যে প্রভাত যৌথ খামারের সেরা খেলোয়াড় হলো কেনেডি। কেবল যৌথ খামারেই নয়, জেলা দাবা প্রতিযোগিতায় অন্যতম প্রধান স্থান সে অধিকার করে। এমনকি আঞ্চলিক প্রতিযোগিতায় যোগ দেবার জন্য তাকে আনাদিরেও পাঠানো হয়েছিল। কিন্তু যৌথ খামার কর্মীদের বেশিরভাগ এটা তার কৃতিত্ব বলে ধরে না, বিশেষ করে কর্তৃপক্ষ। অবশ্য আনাদিরে কেনেডি অত্যন্ত খারাপ খেলে পায় একেবারে শেষের আগের স্থানটি। তারপর খাবার ভস্কে যৌথ খামার দাবা খেলোয়াড়দের প্রাদেশিক প্রতিযোগিতায় তাকে পাঠায়নি। আনাদিরের খেলায় জয়ী বড় আন্নুই থেকে আসা আইগিন্ত নামে হরিণ পালক খাবার ভস্কে যাবার আগে বলে, তোমার হাত ভালোই কেনেডি, কিন্তু খেলার নীতি তোমার জানা নেই। তোমার দরকার হলো নীতিগুলো ঠিকভাবে জেনে নেওয়া। কেনেডি বন্দুক রেখে দিয়ে উঠে চারিদিকে তাকালো। মনে হলো সে পৃথিবীতে একমাত্র জীবন্ত প্রাণী, মাটির উপর নয়, পানির উপরে। হ্যাঁ, ওদের বাড়িতে রোমাঞ্চ জাগাবার মতো দিব্যি এক গল্প সে ফাঁদতে পারবে। বন্দুক হাতে নিয়ে আর একবার চিন্তায় ডুব দিল কেনেডি। পরিবারের কাছে তার সত্যিই কি খুব দাম আছে? তেউনে তো তার চাইতে দুগুণ রোজগার করে। সেই হলো সংসারের আসল ভরসা, কেনেডি নয়। সেলাইয়ের দলে শ্রেষ্ঠ কর্মীদের একজন সে। একমাত্র বৃদ্ধা রুলতিনে সম্ভবত তার চাইতে এগিয়ে আছে। স্বভাবসিদ্ধ দ্রুততায় তার ভাবনা চিন্তা নিজের স্ত্রী ও সন্তানদের দিকে ধাবিত হলো, এবং খুব শিগগিরই যে খাতে বইল সেটা আত্মসমালোচনার অনেক বাইরে। স্ত্রীর কথা ভাবতেই গর্বে ফুলে উঠল কেনেডি। যেন বৃদ্ধা রুলতিনে নয়, সে নিজেই তাকে হরিণ চামড়ার পোশাকের ওপর সুন্দর নকশা সেলাই করতে শিখিয়েছে। যমজদের কথা সে ভাবল বিশেষ স্নেহে, দুজোড়া। সবার তো আর এমন কপাল হয় না। অবশ্য এটা ঘটে নিজ থেকেই, সে বা তেউনে জাঁক করার মতো এমন কিছু করেনি। তবু তাদের দ্বিতীয় যমজ জন্মাবার পর পত্রিকায় যে ওদের সম্পর্কে লিখতে শুরু করে সেটা তো মিছেমিছি নয়। তেউনে প্রসূতি ভবনে পুরো 1 মাস শুয়েছিল। ডাক্তাররা ভয় পেয়েছিলেন রাস্তায় বাচ্চা দুটোর ঠান্ডা লাগবে। পরে স্টিমারে যখন কয়েকটা কাঠের বাড়ি এলো, তার একটা কেনেডির জন্য আলাদা করে রাখা হলো। আঞ্চলিক কার্যনির্বাহক কমিটি এ বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে। সমস্ত বসতিতেই তখন ইয়াঙ্গারা। কেবল 5টি পরিবার গেল নতুন কাঠের বাড়িতে। 4 শিশুদৈত্যের বাপ কেনেডি ছিল ভাগ্যবানদের একজন। বাচ্চাগুলো এখন কি করছে? বড় যমজ দুটি এইগেলি ও অমরিলোকোত বুঝবে যে বাবার নিশ্চয়ই কিছু ঘটেছে, যে জন্যে মার মন খারাপ। ছোট দুটিরও বোঝবার বয়স হয়েছে, দুজনেই 3-এ পা দিয়েছে। একটির নাম নিকোলাই আর একটির আলেকজান্দ্র। তেউনেই চেয়েছিল ছেলেদের রুশ নাম রাখা হোক, সেই ডাক্তারদের সম্মানে যারা শিশুদের যত্ন নিয়েছিলেন। একজন ডাক্তারের নাম নিকোলাই পেত্রোভিচ আর প্রধান চিকিৎসকের নাম আলেকজান্দ্রা ইভানোভনা। কেনেডি সঙ্গে সঙ্গে স্ত্রীর মতে সায় দেয়। ছেলেদের নাম ও রাখে নিকোলাই
ও আলেকজান্দ্র। কিন্তু তখন তার সর্বপ্রথম মনে হলো যে ছেলেদের রুশ নাম থাকলে বড় হলে পৈতৃক নামেরও প্রয়োজন হবে। তারা বড় হবে, স্কুলের পড়া শেষ করবে, ইনস্টিটিউটে যাবে পড়তে। কেনেডির বিশেষ ইচ্ছে যে ওরা ইনস্টিটিউটে যাক। ওই যে আতিক, তাকে দেখো, তার ছেলে পড়ছে লেনিনগ্রাদে। তারাও যাবে লেনিনগ্রাদে, কেনেডির ছেলেরা। তাদের নাম লেখা হবে বড় খাতায়, যেমন আনাদিরে প্রতিযোগিতায় যখন সে যায় তারা কেনেডির নাম লেখে। তারা অবশ্য তার পৈতৃক নাম জিজ্ঞেস করেনি। এখানে চুকোতকায় কারো একটার বেশি নাম নেই, কিন্তু লেনিনগ্রাদে নিশ্চয়ই অন্য ব্যাপার। ছেলেদের পৈতৃক নামও দিতে হবে। কি নাম দেবে? নিকোলাই কেনিডিভিচ, আলেকজান্দ্র কেনিডিভিচ? মন্দ নয়, কেমন? কিন্তু নিকোলাই নিজের বাবাকে আর দেখতে না পেলে কি হবে? সে বড় হলে ওরা তাকে বলবে কেনেডি ছিল নিষ্কর্মা, অপদার্থ। লোকে যে কি বলবে তা তো বলা যায় না কখনো, বিশেষ করে সেই লোক সম্বন্ধে যে বেঁচে নেই। কেনেডির মনে এখন মোটেও উদ্বেগ নেই। সে ইচ্ছে করেই অপ্রীতিকর কথা ভাবছে নিজেকে বিরক্ত করার জন্য। যে কারণেই হোক, তার বিশ্বাস যে খুব শিগগিরই সমুদ্রে একটা মোটরবোট দেখা দেবে। তার দরকার হলো ধৈর্য ধরে অপেক্ষা করা। আবার সে বাচ্চাগুলোর কথা ভাবতে শুরু করলো। ওরা যদি কখনো লেনিনগ্রাদে পড়তে যায় তাহলে ওদের গোত্র নামও লাগবে। এটা ভেবে কেনেডি একটু বিব্রত বোধ করল। সে জানে বাবার নাম থেকেই পৈতৃক নামের সৃষ্টি, কিন্তু গোত্র নাম লোকে কোত্থেকে পায় এ কথা আগে কখনো সে ভেবে দেখেনি। যেমন স্কুলের পাহারাদার স্তেপান খুড়ো, স্তেপান আন্দ্রেয়োভিচ কাবিৎস্কি। এর মানে হলো তার বাবার নাম ছিল আন্দ্রেই। কিন্তু কাবিৎস্কি কেন? স্তেপান খুড়োকে জিজ্ঞেস করতে হবে, কিংবা সহকারী চিকিৎসক আলেক্সেই ভাদিমিচকে জিজ্ঞাসা করা ভালো। মনে হয় পছন্দসই যে কোনো গোত্র নামই বেছে নেওয়া যায়, যেমন চলে প্রথম নামের বেলায়। বেশ, তাহলে সে বাচ্চাদের জন্য সুন্দর নাম বের করবে, 4টি সুন্দর গোত্র নাম। কেনেডি নিজের যুক্তি ও চিন্তাধারার রাশ টানত না, কিন্তু উঠতে বাধ্য হলো সে। লাঠিটা নিয়ে এগিয়ে যেতে হলো বরফখণ্ডের কিনারায়। সেখানে বেশ কাছেই ভেসে চলেছে বিরাট বরফের স্তূপ একটা, ভাসমান তুষার শৈল। কেনেডির বরফখণ্ড এর সঙ্গে একবার ধাক্কা খেলে সর্বনাশ অনিবার্য। তুষার শৈল 2 টুকরো করে দেবে। সেটা যাতে না হয় তাই কেনেডিকে কিনারায় দাঁড়িয়ে লাঠি দিয়ে ঠেলে ঠেলে নিজের বরফখণ্ডকে তুষার শৈল থেকে দূরে রাখতে হবে। তুষার শৈল খুব কাছে আসাতে শুধু তখনই কেনেডি দেখতে পেল কি প্রবল বেগে ওটা তার দিকে ধাবমান। যতখানি পারে পা ফাঁকা করে দাঁড়িয়ে কেনেডি এগিয়ে আসা তুষার শৈলের উদ্গত স্থান লক্ষ্য করে লাঠি বাগিয়ে ধরল। কিন্তু লাঠিটা হড়কে যাওয়াতে তাল সামলাতে না পেরে সে পড়ে গেল বরফের ওপর। একটা ভারী আওয়াজ। লাফিয়ে উঠে দাঁড়িয়ে কেনেডি চারিদিকে চেয়ে দেখল, ও তাহলে এই ব্যাপার। তার বরফখণ্ড ভেঙে 2 টুকরো হয়ে গেছে। ফাটলের ওপর দিয়ে লাফিয়ে কেনেডি যে অংশটায় তার বন্দুক, থলে ও বল্লম ছিল তাতে গেল। পড়ে গেল সে। উঠে জিনিসগুলোকে ধরল, কিন্তু যে অংশটায় শিল মাছ আর লাঠি, সেখানে আবার লাফ মেরে যেতে তার ভয় হলো। সেই পরিত্যক্ত অর্ধেক অংশকে অল্প বড় মনে হচ্ছে, কিন্তু ফাটলটা প্রতি মুহূর্তে চওড়া হচ্ছে। একটা আতঙ্কজনক পানির বিস্তৃতি কেনেডিকে আলাদা করে দিল সেই অংশ থেকে। থেমে ঠাহর করে দেখলে প্রথমবার ওটা থেকে ঝাঁপ দিয়ে আসার সাহস তার কুলাতো না। তখন অবশ্য পানির ফাঁকটা অত চওড়া ছিল না। কিছু না ভেবে না তাকিয়ে ঝাঁপ মেরে সে ভালোই করেছে। কেনেডি তাড়াতাড়ি বল্লম থেকে দড়ির পাক খুলে তাক না করেই ওটাকে ছুঁড়ে মারল। অন্যটার একটা স্তূপের ভিতর ধারালো লৌহ দাঁত বসে গেল। এত জোরে টান পড়ল দড়িটাই যে টনটন করে উঠল। এটা ছিঁড়ে গেলে কেনেডি দফা রফা। বল্লম না থাকলে কিছু করা চলে না। ওটা ছাড়া বন্দুকটাও অকেজো হয়ে যাবে। হয়তো একটা শিল মারল, কিন্তু পানি থেকে সেটাকে টেনে তোলা যাবে না। আঁটো দড়িটা হাতে কেটে বসল। পরিশ্রমে কেনেডির মুখ শুকিয়ে গেছে, সারা শরীর কাঁপছে, কিন্তু ওখানে কালো পানির বিস্তৃতি আর বাড়ছে না। বরফখণ্ডটাও স্থির হয়ে আছে। এক মুহূর্ত যেন দ্বিধাভরে থেমে সেটা আবার তার দিকে আসতে লাগলো। দড়িটা আর তার হাতে লাগছে না, ঢিলে হয়ে এসেছে। বরফের অংশকে বিচ্ছিন্ন করা পানির ফাঁকটা বেশ ছোট হয়ে এলো। তখন কেনেডি সেটা পেরিয়ে গিয়ে দেখল শিল দুটো জায়গা মতো আছে কিনা। থলেটাকে বরফের উপর ফেলে একেবারে অবসন্ন হয়ে তার উপর গা এলিয়ে দিল। শুকনো জিভ দিয়ে তৃষ্ণার্ত ঠোঁট দুটোকে চেটে নিয়ে
যেখানটায় টাটকা পানির ডোবা ছিল সেদিকটায় চেয়ে শুধু তখনই দেখতে পেল ফাটলটা চলে গেছে ঠিক ওর মাঝখান দিয়ে। মহার্ঘ ডোবাটা আর নেই, পানিটুকু মিশে গেছে সমুদ্রে, আর তার সযত্নে সঞ্চিত বরফও নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একমাত্র ভরসা হলো কেনিরির পায়ের তলায় সামান্য একখণ্ড বরফ। সত্যি অংশটা ছোট, এমনকি ঘণ্টাখানেক আগেও যা ছিল তার মাত্র অর্ধেক হবে। এত ছোট যে দুদিনের রোদেও রক্ষা পাবে না। তাছাড়া এক ফোঁটা খাবার পানিও নেই। চুকচি সমুদ্রে কেনিরির ভেসে চলার আজ তৃতীয় দিন। তীর আর চোখে পড়ে না। মাঝে মাঝে দূরের বরফ স্তূপকে তীর বলে মনে হয়, কিন্তু অচিরে সে বুঝতে পারে যে ওরাও জোরালো স্রোতে ভেসে চলেছে। গতকালের চাইতে আকাশ অনেক বেশি পরিষ্কার। এটাকে কোনো হিসেবেই শুভ লক্ষণ বলা চলে না। জায়গা বদলাবার সময় হয়েছে, কেনিরি ভাবল, আর তাও যত তাড়াতাড়ি সম্ভব। সে ঠিক করল যে সুযোগ পেলেই আরও নির্ভরযোগ্য বরফখণ্ডে চলে যাবে। ইতিমধ্যে এ ব্যাপারে তার কিছু অভিজ্ঞতা জন্মেছে, কিন্তু সারা সকাল যেন তাকে তাচ্ছিল্য দেখিয়ে চাপার মতো কোনো বরফখণ্ড সামনেই এলো না। কেনিরির খানাটা জমল ভালো, কিন্তু সঙ্গে সঙ্গেই আফসোস হলো, কারণ খিদে মিটতেই তেষ্টা তাকে আরও বেশি করে পেয়ে বসল। দূরে সিন্ধু ঘটকের গর্জন কানে এলো। উনপেনের ঠিকই বলেছিল, গর্জন করছে জানোয়ারগুলো। কি করে সবাইয়ের আগে উনপেনের কানে যায়? প্রতি বসন্তে প্রায় একই ব্যাপার, সেই শোনে সর্বপ্রথম, আর তারই দল শিকারের জন্য সর্বপ্রথম তৈরি হয়। কেনিরির চিন্তা আবার তার বসতির দিকে মোড় নিল, কিন্তু গতকাল সকালের তুলনায় আজ তা কম সরস। শেষ পর্যন্ত যে সব কিছু ঠিক হয়ে যাবে, এখন তাতে সে তত নিশ্চিত নয়। নিজের বদনামের কথা ভাবাতে গতকাল যেসব আশঙ্কাকে ভিত্তিহীন বলে মনে হয়েছিল, আজ তা অন্য রূপে দেখা দিল। অবশ্যই ওর অনুসন্ধান করবে, কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? উনপেনের, ঋতুভোগী কিংবা ভামচে বরফে ভেসে গেলে অনেক আগেই তারা উদ্ধার পেত। একখানা মাত্র মোটরবোট নয়, যৌথ খামারের সমস্ত মোটরবোট আর নৌকো তাদের খোঁজে বার হতো। তুষার বলয় থেকে ভাসমান বরফখণ্ড ছিন্ন হয়ে আসার পর এই সর্বপ্রথম কেনিরির একা মনে হলো। সম্ভবত জীবনে এই প্রথম এরকম বোধ। দুপুরের দিকে প্রায় 20 মিটার দূরে আর এক বরফখণ্ড চোখে পড়ল। বেশ বড় সেটা, চারপাশে ঘন সম্বন্ধ ভাঙা বরফের বৃত্ত। কেনিরি বল্লম ছুঁড়ে মেরে দেখতে পেল বড় বরফখণ্ডটা তাকে টেনে নিয়ে চলেছে, কিন্তু ওর চারপাশে ভাঙা বরফের ঘন স্তূপের জন্য কেনিরি ওটার বেশি কাছে এগুতে পারছে না। আরও ছোট বরফগুলোকে লাঠি দিয়ে সরিয়ে একটা রাস্তা বানানোর কঠোর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হলো। এখান ওখান থেকে কতগুলো বরফখণ্ড সরানো গেল বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই অন্য বরফখণ্ড তাদের জায়গা দখল করে নিচ্ছে। তবু কেনিরি হাল ছেড়ে দিল না, কারণ ওখানে বড় বরফখণ্ডটার ওপর কয়েকটা বরফের তাল আছে। তার মানে টাটকা পানি, যেটা বর্তমানে তার সবচাইতে বেশি দরকার। এমনকি এই বরফের টুকরোটা যত তাড়াতাড়ি ছেড়ে আরও বিশ্বাসযোগ্য আশ্রয়ে যাওয়ার জরুরি প্রয়োজনের চাইতেও এটা জরুরি। এমন আশ্রয় যেটা এখনও বাসন্তী সূর্যালোকের সান্নিধ্যে আসেনি। সে সূর্যের তাপ তো ইতিমধ্যেই ক্রমশ বেশি করে বোঝা যাচ্ছে। ভাসমান বরফস্তূপের কয়েকটি মনে হলো মানুষের ভার বইতে পারবে। কেনিরি স্থির করল ওগুলোর উপর পা রেখে পৌঁছবে বড় বরফখণ্ডে। এটা বেশ বিপজ্জনক, কিন্তু গত্যন্তর নেই। হাত ঘুরিয়ে থলেটাকে ছুঁড়ে দিল সে। তারপর কাঁধে বন্দুক দুলিয়ে বল্লমের দড়িটাকে কোমরে আঁটো করে বাঁধল। শিল দুটো এখনকার মতো এখানেই থাক, ভাবল সে, পরে ওদের নিয়ে নিতে পারবো। কতটা শক্ত দেখার জন্য সবচাইতে কাছের বরফখণ্ডের ওপর বারবার খোঁচা মেরে কেনিরি একটার ওপর লাফিয়ে উঠল, তারপর দ্বিতীয়টা ও তৃতীয়টার ওপর। কিন্তু তার গন্তব্যস্থানের খুব কাছাকাছি এসে পা ফসকে হাঁটু ভেঙে পড়ে গেল। ভাসমান বরফটুকু একটা ঝাঁকুনি খেল। কেনিরি গড়িয়ে পড়ল সমুদ্রে। বরফকুচিতে ভর্তি পানি ছিটকাতে লাগলো কেনিরি। বৃথাই চেষ্টা তার বড় খণ্ডটাকে ধরবার। বন্দুক আর ভেজা জামা কাপড় তাকে নিচে টেনে নিচ্ছে। বহুবার সে তলিয়ে গেল। একবার অনেকক্ষণ ওপরে উঠতে পারল না। মনে হলো ঢেউগুলো তার মাথাটাকে চিরদিনের মতো ঢেকে দিয়েছে। কিন্তু উঠে এলো ঠিক, সমুদ্রের নোনা পানি মুখ থেকে ছিটিয়ে। আবার বাকি শক্তিটুকু প্রয়োগ করে মরিয়া হয়ে প্রচণ্ড বেগে পানি ছিটকানো। কোমরে বাঁধা বল্লমের দড়িটা হঠাৎ তার হাতে এলো। এটার কথা মনে ছিল না।
এতে জড়িয়ে যাবার ভয়ে প্রথমটাই সে হাতটা একবার ঝাঁকালো। তখনই শুধু মনে হলো যে দড়িটা তাকে বাঁচাতে পারে। তাড়াতাড়ি দড়িটার ওপর হাতের পর হাত রেখে সে নিজেকে এগিয়ে নিয়ে চলল। প্রত্যেকটি নতুন মুঠি তাকে আরও উঁচুতে এবং বড় বরফখণ্ডের আরও কাছে নিয়ে যেতে লাগলো। আর একবার তলিয়ে গেল সে, কিন্তু পানির তলাতেও সে দাঁতে দাঁত চেপে দড়ি বরাবর এগুতে লাগলো, যতক্ষণ না তার হাতে লাগলো বরফখণ্ডের প্রান্তভাগ। শেষটায় সে বরফখণ্ডের উপর উঠে শ্বাস টানতে টানতে মুখ থুবড়ে পড়ে গেল। মুখ, নাক আর কান থেকে পানি বেরুচ্ছে। মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা। বরফের টুকরোয় মুখ আর হাত ক্ষতবিক্ষত। বহু ক্ষত থেকে রক্ত ঝরছে। হাঁফ নেবার জন্য কিছুক্ষণ থেমে কেনিরি হামাগুড়ি দিয়ে কয়েক পা এগিয়ে লোভাতুরের মতো শক্ত বরফে কামড় বসালো একটা। তারপর বিশ্রামের আশায় চিত হয়ে শুল। কিন্তু শরীর আর পোশাক সপসপে ভিজে যাওয়াতে এত শীত করছে যে জামা কাপড় ছাড়ার শক্তি সঞ্চয় করে তাকে উঠতে হলো। নীলচে ঠান্ডা শক্ত শরীরটাকে সে বরফে ঘষতে শুরু করলো। সঙ্গে সঙ্গে আগের চেয়ে গরম লাগলো। তারপর বল্লমটা খুলে ফেলল। সেটার লোহার দাঁত বসে গিয়েছিল বরফের গভীরে। দুটো বরফ স্তূপের ওপর বল্লমের দড়িটাকে লম্বা করে বেঁধে পোশাকগুলো টাঙিয়ে দিল শুকোবার জন্য। ভারী ভেজা পোশাকের চাপে দড়িটা নেতিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। লাঠিটার খোঁজে চারিদিকে তাকিয়ে কেনিরি দেখতে পেল সেটা পড়ে আছে বরফখণ্ডের চারপাশে জমা নরম বরফ স্তূপের উপর। সে যখন পড়ে যায় তখন সেটাও খসে গিয়েছিল। লাঠিটা ছিল কাছেই। কেনিরি ওটা নিয়ে তাতে বল্লমের দড়িটা টানিয়ে দেওয়াতে কাপড় টানবার দড়ির কাজ দিল। আচ্ছা, একবার যদি তেউনে দেখতে পেত সে আনা গৃহস্বামীর মতো সে কিভাবে সব কিছু করছে। তখন পর্যন্ত তার মনে পড়েনি যে পরিত্যক্ত বরফখণ্ডের ওপর মরা শিল দুটো রয়েছে। দড়িটার কাছে গিয়ে পোশাকগুলোকে নামাতে গিয়ে তার মনে হলো কতখানি অসম্ভব ব্যাপারটা। কোনো বল্লমই এখন মরা শিল দেহের কাছে পৌঁছতে পারবে না। ঢেউয়ে তার আগের বরফখণ্ড ভেসে গিয়েছে। এখন সেটা ভেসে চলেছে পুরো 100 মিটার দূরে। কিন্তু এতে তার অত অস্বস্তি লাগলো না। কার্তুজ যখন আছে খাবারও পাবে সে। আগের দিন অনেকবার শিল চোখে পড়েছে। কাছাকাছি জায়গা থেকে তারা গোল মাথা তুলেছে পানির উপরে। তখন ঠিক গুলি করার মতো ইচ্ছে হয়নি। পাশেই ছিল দুটো শিল। থলের উপর হাঁটু গেড়ে বসে কেনিরি বন্দুকটা আগাগোড়া পুঁছল। রোদ বেশ গরম, কিন্তু সূর্য মেঘের আড়ালে গেলেই সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে আসছে। আর কেনিরি তখন এমন সব চমকপ্রদ অঙ্গভঙ্গি করছে যা কোনো কসরতের বইতে দেখা যায় না। সমুদ্রের হাওয়ায় ও রোদে পোশাক তাড়াতাড়ি শুকিয়ে গেল। পোশাক পরে কেনিরি বন্দুক হাতে বরফখণ্ডের কিনারায় বসে রইল শিলের সন্ধানে। সর্বদাই যে এত ছিমছাম আর নিরুদ্বেগ সেই আসল কেনিরির চেহারা এখন কেমন। পোশাক ছিন্ন ভিন্ন, মুখ শুকনো, ছড়ে গিয়েছে কত আঁচড়। দুদিন আগে তীরে বসে থাকার সময়কার মতো বরফখণ্ডের কিনারায় বসে চোখ কুঁচকিয়ে সে দেখতে লাগলো পানির ওপর কোনো শিল মাছ আসে কিনা। দু একবার এক আধটার দেখা পেল বটে, কিন্তু সেরকম কাছে নয়। আর কেনিরি ঠিক করেছে যে টিপ সম্বন্ধে নিশ্চিত না হলে গুলি করবে না। আকাশে চেয়ে দেখল হালকা মেঘের দল ভেসে চলেছে। মনে হলো যে সেও বাতাসে মৃদু দোল খেতে খেতে শূন্যে ভাসমান। নিস্তব্ধতা এত গভীর যে মনে হলো একটা অন্তহীন অপরিবর্তনীয় ঝংকার বাতাসটাকে ভরে রেখেছে। কেবল কিছুক্ষণ বাদে বাদে একটা ভাসমান বরফ থেকে এক টুকরো বরফ সশব্দে পানির ভেতর খসে পড়ছে। তারপর আবার নৈশব্দের রাজত্ব। হঠাৎ কেনিরির কানে এলো একঘেয়ে একটা গোঁ গোঁ আওয়াজ। এটা কি শুধু তার কল্পনা? কিন্তু না, দূরের শব্দ আরও জোরালো হলো। স্পষ্ট থেকে স্পষ্টতর হলো শব্দটা। ইঞ্জিন একটা, কেনিরি ভাবল। লাফ মেরে উঠে দাঁড়িয়ে ঢেউয়ের মাঝখানে একটা মোটরবোট দেখতে পাওয়ার আশায় চোখ দুটোকে টান করে সমুদ্রের দিকে তাকালো। কোনো মোটরবোট চোখে পড়ল না, কিন্তু তার কোনো সন্দেহ নেই যে কানে আসা শব্দটা ইঞ্জিনের একঘেয়ে গোঁ গোঁ আওয়াজ। আকাশের চারিদিকে তাকিয়ে শেষটায় সে দূরে একটা বিমানকে উঠতে দেখল। ভাসমান বরফখণ্ডের উপর দাঁড়িয়ে থাকা মানুষটাকে না দেখেই কি ওরা চলে যাবে? কেনিরি বন্দুকটায় হ্যাঁচকা টান দিয়ে দুবার গুলি ছুড়ল। বিমানটা আরও একটু দূরে উড়ে গিয়ে ঠিক গোল হয়ে মোড় নিল। গুলির আওয়াজ শুনেছে নিশ্চয়ই। কেনিরি উল্লসিত বোধ করল। শুনতে পেয়েছে। তবু বিমানটাকে আর এগিয়ে আসতে দেখা গেল না। কিছুক্ষণ সোজা উড়ে সেটা আবার মোড় ঘুরল।
ওটা সমুদ্রের উপর কেবলই পাক দিচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কেনিরি বুঝতে পারল ওর তল্লাশেই বিমানটিকে পাঠানো হয়েছে। কেনিরি আবার গুলি ছুঁড়তে আরম্ভ করল। এবার সংকেতধ্বনি নয়, বৈমানিকদের প্রতি সানন্দ অভিবাদন। বৈমানিক নিজে তাকে দেখতে না পাওয়া পর্যন্ত কেনিরির ধৈর্য ধরে থাকা সম্ভব নয়। আনন্দে উদ্বেলিত হয়ে অধৈর্য অধীর হাতে আবার বন্দুকে সে গুলি ভরল। বৈজ্ঞানিক পাছে তাকে না দেখে সেই ভয়ে কেনিরি বারবার গুলি ছুড়ল। শেষ পর্যন্ত ফুরিয়ে গেল সবকটা কার্তুজ। তখন বন্দুক নামিয়ে রেখে সে বরফখণ্ডের এধার থেকে ওধার দৌড়দৌড়ি করতে লাগলো। কেউ দেখলে হয়তো ভাবতো পাগল, কিন্তু কাজটা আসলে শেয়ানার মতো। বিচক্ষণ বিবেচনার ফলে সে ঠিকই ধরে নিয়েছিল যে যদি বরফখণ্ডের উপর এধার ওধার ছুটাছুটি না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তাকে দেখা মুশকিল হবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সে থেমে গেল। বিমানটি উড়ে চলে যাচ্ছে। অনেকক্ষণ কেনিরি তাকিয়ে রইল সেদিকে। এখন অবস্থাটা স্পষ্ট হলো তার কাছে। বিমান থেকে তাকে দেখতে পায়নি, আর গুলি নেই, খাবার নেই, কিছু পাবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তবু কেনিরির কাছে অবস্থাটা আশাহীন ঠেকল না। তার দুপুরের অভিজ্ঞতার পর মৃত্যুর হাত থেকে সেই কোনো ক্রমে রেহাই পাওয়া এবং শেষ পর্যন্ত বরফখণ্ডে আরোহণ, এ সব কিছুর পর জয়ের আনন্দ অনুভূতি তাকে ছেড়ে চলে গেল না। সঙ্গে সঙ্গে এলো এই নিশ্চয়তা যে বিমানে অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এবং একবার যখন ওরা একটা বিমান পাঠিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা তাকে খুঁজে বের করবেই। বিন্দুমাত্র সন্দেহ নেই তাতে। আর কেনই বা সে শেষ পর্যন্ত হতাশ বোধ করবে? বরফখণ্ড বড়, সকালে যে টুকরোটার ওপর ছিল সেরকম নয়, এর উপর যথেষ্ট বরফ আছে। 3 জায়গায় টাটকা পানির ডোবা। তেষ্টা মেটাবার উপায় থাকলে খাবার ছাড়াও অনেক দিন বেঁচে থাকা যায়। তাছাড়া ভালো শিকারীর সবসময়ই ধৈর্য ধরে থাকা উচিত। আর ওই যে শিলশুদ্ধ বরফখণ্ডটা, ওটাও ভেসে তার কাছে ফিরে আসতে পারে। কেনিরি তখনও সেই আশা। ওই যে ওখানে বরফখণ্ডের অন্য টুকরোটা দুলছে ঢেউয়ের উপর। এমনকি মরা শিল দুটোও চোখে পড়ে। ঠিক যেভাবে ওটা ভেসে গেছে ঠিক সেভাবেই তো আবার ফিরে আসতে পারে। ওটা একবার দড়ির নাগালে আসুক দেখি। কেনিরি কখনো লক্ষ্যভ্রষ্ট করে না। অবশ্য শিল দুটোকে পরিত্যক্ত বরফখণ্ডের উপর ফেলে রাখা ঠিক হয়নি। কেনিরির এখন মালুম হলো যে সে ও দুটোকে টুকরো করে কাটতে পারত। থলেটার মতো ওগুলোকেও ছুঁড়ে দিতে পারত। অন্তত কিছু ভালো টুকরো থলেই পড়া উচিত ছিল। কিন্তু সে সময় এরকম সহজ সতর্কতা নিয়ে সে মাথা ঘামায়নি। এতে অবাক হবার কিছু নেই, কেননা তখনও তার কাছে ছিল 12টি কার্তুজ। কেনিরি খাবারের কথা না ভাবার চেষ্টা করলো নিজেকে বোঝাবার যে এত তাড়াতাড়ি খিদে পাবার নয়। সে তো ইতিমধ্যেই খেয়েছে অনেকটা। শিল দুটো কাছে থাকলেও সে ছুঁতো না হয়তো, কিন্তু সে অনুভব করল যে তার পেট বুঝসুঝ মানছে না। তাই অন্য পন্থা নিল। ডোবা থেকে কিছুটা পানি খেল, কোমরবন্ধটাকে বাঁধল আর একটু কষে। দিনের শেষে আবহাওয়া খারাপ হলো, মেঘ ঘনিয়ে এলো। ধারালো নিচু হাওয়ার দমকে অগণিত কুঞ্চনে সমুদ্রের মসৃণ বুক বিক্ষুব্ধ। আজকের মেঘলা আবহাওয়াতে কেনিরি আর খুশি হলো না। কে বলতে পারে, বৈজ্ঞানিক হয়তো অনুসন্ধানের কাজ বন্ধও করে দেবে। সম্ভবত অস্পষ্ট আবহাওয়ার জন্য সে উঠতে ভয় পাবে। কেনিরি সমুদ্রের কুঞ্চিত বুকের দিকে হতাশায় চেয়ে দেখল। বিরক্তির সঙ্গে মনে হলো ওটাকে দেখতে 100 বছরের বুড়ি ডাইনির পেটের মতো। ইত্যবসরে কুঞ্চন ও ভাঁজগুলো রূপান্তরিত হলো তরঙ্গে। এ তার বরফখণ্ডকে ধীরে ধীরে দোলানো শান্ত ঢেউ নয়, এ হলো ক্রুদ্ধ ঢেউয়ের দল, ফেনিল ও মুখর। নতুন সন্দেহ কেনিরিকে আঁকড়ে ধরল। হঠাৎ সে ভাবল যে বিমানটা তার খোঁজে আসেনি, এসেছিল অন্য কারুর খোঁজে। বরফখণ্ডে ভেসে গেছে এমন আর কেউ কি থাকতে পারে না? সমুদ্র তীর বড়, শিকারী ও জেলের সংখ্যা অনেক। হয়তো কোনো মানি ব্যক্তি বরফ চাপে ভেসে গেছে, তার খোঁজে বিমান পাঠানো চলে। কিন্তু তা নাও হতে পারে। বিমানটা হয়তো কারো খোঁজেই আসেনি, বরফ পরীক্ষায় বা মাছের ঝাঁক সন্ধানে ব্যস্ত। প্রত্যেকেরই তো নিজের নিজের কাজ আছে। পৃথিবীব্যাপী লোক শুধু কেনিরিকে খুঁজে বেড়াচ্ছে এটা আশা করা চলে না। হাওয়ার মেঘ কেটে যেতে বোঝা গেল সূর্য অস্ত যায়নি। দিগ্বলয়ে স্টিমার থেকে উদ্গত সরু ধোঁয়ার রেখা দেখতে পেল কেনিরি। ধোঁয়াটা ধীরে ধীরে পূব থেকে পশ্চিমে সরে যাচ্ছে। ওটা দূরে, বহু দূরে। যত জোরেই চেঁচানো যাক না কেন ডাক ওখানে পৌঁছাবে না। আর ওরা স্টিমার থেকে দূরবীন লাগিয়ে যত তীক্ষ্ণ দৃষ্টিতেই দেখুক না কেন
কেনেরিকে দেখতে পাবার সম্ভাবনা নেই। বিরাট সমুদ্রের পথগুলি প্রশস্ত, ডজনখানেক স্টিমার চুকচি সমুদ্রের ভেতর দিয়ে যেতে পারে বটে, তবু তারা কেনেরির যথেষ্ট কাছে নাও হতে পারে। ঢেউ আরও বিক্ষুব্ধ হয়ে অপেক্ষাকৃত ছোট বরফখণ্ডগুলোকে তোলপাড় করতে লাগলো, পরস্পরের ভিতর ধাক্কা লাগিয়ে ছোট ছোট টুকরোই চূর্ণ বিচূর্ণ করে চলেছে। কেনেরি তার শিল মাছের বরফখণ্ডটার উপর স্থির দৃষ্টি রেখে দেখতে পেল ওটা একপাশে ভর দিয়ে উপরে উঠছে, আর একটা খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে নিচে নামার সময় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওটার উপর থাকলে কি যে দশা হতো ভেবে শিউরে উঠল কেনেরি। সে মরার মতো ক্লান্ত, সারাদিনের অভিজ্ঞতায় এত বেশি শ্রান্ত যে কিছুই করতে পারে না, কিছু ভাবার ইচ্ছেও নেই। ঘুমে শরীর এলিয়ে আসছে, কিন্তু শোবার আগে সে ঠিক করল বরফখণ্ডের উপর একটা পতাকা টাঙাবে। সে ঘুমিয়ে থাকলেও সেটা তার চিহ্ন হিসেবে সহজে কাজ দেবে। কেনেরি শার্টটা খুলে সেটাকে লাঠির সঙ্গে বেঁধে সবচাইতে উঁচু বরফস্তূপটার উপর বসিয়ে দিল। এখন দূর থেকেও পতাকাটা নজরে পড়বে। শার্ট না থাকলে তার ঠান্ডা লাগবে, তবে সেটা তত গুরুতর ব্যাপার নয়। ততক্ষণ পর্যন্ত ঢেউয়ে কেনেরির বরফখণ্ডটার কোনো ক্ষতি হয়নি। ঢেউয়ের তুলনায় এটা অনেক বড়, তাছাড়া চারপাশে ঘন বরফের স্তূপ ঢেউয়ের আঘাতকে প্রতিহত করছে। তবু দিনের চাইতে বরফখানা এখন অনেক বেশি দোলন্ত। পাছে সমুদ্রে গড়িয়ে পড়ে, কেনেরি যে বরফ স্তূপটার পাশে শুল তার সঙ্গে নিজেকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধল। এটা সে করল তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তার দুর্বল অবাধ্য হাতের সাহায্যে। অনুভব করল শেষ গিঁটটা দেবার আগে সে বিস্মৃতির গর্ভে ডুবে যাবে। তখন নিজেকে জাগিয়ে গিঁটটা কষে বেঁধে ফিসফিসিয়ে বলল, আমি এবার ঘুমোবো। আর সঙ্গে সঙ্গেই সমুদ্রেরই মতো অতলস্পর্শী গভীর নিদ্রায় মগ্ন হলো সে। কেনেরির চৈতন্যে এখন কোনো শব্দ প্রবেশ করবে না, ঘুমের জাল ভেদ করে ঢুকবে না ঢেউয়ের শব্দ বা বরফখণ্ডের পরস্পর ঘষা লাগার ধ্বনি। সমুদ্রের তলায় শুয়ে থাকলে যেমন তার কাছে কিছু পৌঁছতো না, মনে হলো কিছুই তাকে জাগাতে পারবে না। বাস্তবিক কোনো কিছুই তাকে জাগাতে পারত না, একমাত্র গতকাল তার শোনা সেই একটানা গোঁ গোঁ আওয়াজ ছাড়া। প্রথমটায় কেনেরি ভাবল এটা স্বপ্ন। চোখ মেলতে তার ভয়, পাছে শব্দটা মিলিয়ে যায়। মিনিট খানিকের মধ্যে সে চোখ খুলল। গোঁ গোঁ আওয়াজটা এগিয়ে আসছে। সূর্য সবেমাত্র দিগবলয়ের উপর উঠেছে। কেনেরি বুঝতে পারল সে আধ ঘন্টার বেশি ঘুমোয়নি, কিন্তু তার শক্তি ফিরে এসেছে বোধহয়। ঘুমের জন্য ততটা নয় যতটা সেই একঘেয়ে গুঞ্জন শব্দের জন্য, যা তার কাছে সবচাইতে মধুর সঙ্গীতের মতো। বিমানটা বরফখণ্ডের উপর চক্কর দিল। বৈমানিক দূর থেকে নিশান দেখতে পেয়েছে। তারপর দেখেছে বরফস্তূপের নিচে ঘুমন্ত মানুষটিকেও। মানুষটা উঠে বাঁধন খুলতে আরম্ভ করল, তারপর লাফিয়ে উঠে হাত নাড়াতে লাগলো। বিমানটা ঘুরে বরফখণ্ড বরাবর উড়ে আসছে। এত নিচু দিয়ে আসছে যে মনে হলো ওটা নিচে নামবে। সত্যিই কি নামবে? আপনা থেকেই পিছন থেকে সরে আসতে আসতে অবাক হয়ে কেনেরি ভাবল, মনে হলো বিমানটা আসছে সরাসরি তার দিকেই। বিমান সম্পর্কে তার এমন কিছু জ্ঞান নেই, কিন্তু এটা সে বুঝতে পারল যে বরফখণ্ডটা যেরকম তাতে বিমানের পক্ষে নামা অসম্ভব। সত্যিই যে ঝড় এখনও পুরোদমে শুরু হয়নি। সমুদ্রও ইতিমধ্যে কিছুটা শান্ত হয়েছে, তবু বরফখণ্ডটা বেশ জোরে দুলছে। বিমান নামার মতো উপযুক্ত আকারের মোটেই নয় এটি, তাছাড়া এটা বরফস্তূপে ভর্তি। কিন্তু বিমানটি দ্রুত গতিতে এগিয়ে এলো, আর সেই একঘেয়ে গোঁ গোঁ আওয়াজ নয়, প্রতিটি মুহূর্তাংশে বেড়ে চলা গর্জন। শব্দে অভিভূত হয়ে কেনেরি পড়ে গেল, হাত দিয়ে মুখ ঢাকল। পড়বার সময় সে দেখতে পেল বিমান থেকে কি একটা জিনিস নেমে আসছে। তাড়াতাড়ি কেনেরি বরফস্তূপের গায়ে পতাকা বাঁধা দড়িটাকে খুলতে লাগলো। বল্লম ছাড়া গাঁটটার কাছে পৌঁছবার আর কোনো উপায় নেই, কিন্তু গিঁটগুলো এত বেশি ভালো করে বাঁধা যে সঙ্গে সঙ্গে খুলবে না। গর্জনটা যত দ্রুত গতিতে এগিয়ে এসেছিল তত দ্রুতই মিলিয়ে গেল। কেনেরি মাথা তুলে দেখল দুটো বরফস্তূপের মাঝখানে সুন্দরভাবে জড়ানো একটি গাঁট শক্ত হয়ে আটকে আছে। অবশ্য সেটা খোলার সময় সে পেল না, কারণ আবার পাক মেরে বরফখণ্ডটার দিকেই উড়ে আসতে লাগলো বিমানটা। এবার কেনেরি পড়ে গেল না, উবু হয়ে বসলো তখনই যখন মনে হলো বিমানের ডানা প্রায় তাকে ছোঁবে। খুশির হাসি হেসে
সে বিমানটার উদ্দেশ্যে হাত নাড়তে লাগলো। বাঁ হাতে তখনও গিঁটটা ধরা। আবার বিমান থেকে কিছু নেমে এলো। এটা 2 নম্বরের গাঁট। কিন্তু বৈমানিক প্রথমবারের মতো ভালো টিপ করতে পারেনি। বরফে ঠক্কর খেয়ে বার কয়েক লাফ মেরে গাঁটটা গড়িয়ে পড়ল পানিতে। বিমানটি বরফখণ্ডের উপর চক্কর দিচ্ছে। কেনিরি দড়িটা খুলে গাঁটটাকে আটকে বরফের উপর টেনে তোলাতে তখনই শুধু বিমানটা উপরে উঠল। উড়ে চলে যাবার আগে বিমানটি ডানায় 3 বার ঝাঁকুনি দিল। কেনিরি অনুমান করল এটা তার প্রতি বৈমানিকের অভিবাদন। এটা নিশ্চয়ই বৈমানিকের রীতি, ভাবল সে। ভদ্রতার খাতিরে সে তার হাত দুটো বাড়িয়ে বিমানটা যেমন তার ডানা দিয়ে করেছিল তেমনিভাবে 3 বার ঝাঁকালো। গাঁট দুটো রকমারি জিনিসে বোঝাই। বরফখণ্ডের উপর ভেসে যাওয়া লোকের যা যা প্রয়োজন হতে পারে সেই সব। ওতে ছিল খাবার এবং গরম পোশাক, প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র, একটি তাঁবু এবং এমনকি 2টো বাড়তি ব্যাটারি শুদ্ধ একটা বৈদ্যুতিক টর্চ। প্রত্যেকটি জিনিস অত্যন্ত আনন্দে ও বিস্ময়ে খুঁটিয়ে দেখে কেনিরি উল্লাসের চোটে শীষ দিতে শুরু করল। শিগগিরই তাঁবুর ভিতরে একটা প্রাইমাস স্টোভের চঞ্চল আওয়াজ শোনা গেল। কেনিরি শটান হয়ে শুয়ে আছে একটা ঘুমের থলের ওপর। কেটলির পানি কখন ফুটবে তার অপেক্ষায় আরামে পাইপ টানছে। খিদে আর নেই। গাঁটগুলো পরীক্ষা করার সময় সে 1 প্যাকেট বিস্কুট আর 2 বার চকোলেট সাবার করেছে। গাঁটে পাওয়া সব কিছুর মধ্যে একটা জিনিসে সে সবচাইতে কৌতূহল বোধ করছে। প্রধানত এই জন্য যে শত চেষ্টাতেও জিনিসটা কি তা সে বুঝে উঠতে পারেনি। ছোট্ট একটা নল, এমন একটা শক্ত অথচ অত্যন্ত হালকা ধাতুতে তৈরি যা কেনিরির জানা নেই। জিনিসটার শব্দ থেকে বিচার করলে সেটাকে ফাঁপা বলা চলে। বোধহয় এক ধরনের নল। কেনিরি অনেক চেষ্টাতেও সেটা খুলতে পারল না। প্রাণ ভরে চা খেয়ে এবং রহস্যজনক নলটাকে নাড়াচাড়া করতে করতে কেনিরি তার ঘুমের থলির মধ্যে ঢুকে পড়ল। ঘুমিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। তার দুঃসাহসী অভিযান শুরু হওয়ার পর থেকে এই তার প্রথম একটানা দীর্ঘ ঘুম। জাগার পর তাঁবুর বাইরে এসে সে সমুদ্র, আকাশ এবং দিগবলয়ের দিকে চেয়ে দেখল। সমুদ্র শান্ত, আকাশে এতটুকু মেঘ নেই, সূর্য ওপরে। একটা ছোট্ট হালকা ধূসর রঙের পাখি বরফখণ্ডের উপর লাফিয়ে লাফিয়ে বিস্কুটের টুকরো ঠোকরাচ্ছে। কেনিরিকে দেখতে পেয়ে সেটা উড়ে বরফখণ্ডের একটু দূরে পানির ওপর বসল। অনেকক্ষণ কেনিরি বরফ চাপের ওপর ঘুরে বেড়ালো, কোথাও ফাটল বা গর্ত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। পরীক্ষা করল ধারগুলোকেও। পরীক্ষার ফল আশাপ্রদ। বরফটা আরও কিছুক্ষণ থাকবে। আনন্দময় আশার শান্তিতে মশগুল হয়ে এবং ওরা যে তাকে ভুলে যায়নি সেটা উপলব্ধি করে কেনিরি বুঝতে পারল না কি করে সময় কাটাবে। একবার তাঁবুর বাইরে যায়, আবার ভিতরে ঢোকে, দেখে টিনবন্দি খাবারের উজ্জ্বল লেবেলগুলোকে, টর্চের ব্যাটারি বদলায়, ক্ষত এবং আঁচড়গুলোতে অনেকটা করে টিংচার আয়োডিন লাগালো। এমনকি তার বাঁ হাতটায় একটা ব্যান্ডেজ পর্যন্ত বাঁধল। ডান হাতের তুলনায় বাঁ হাতে বেশি আঁচড় আছে বলে নয়, বাঁ হাতের ব্যান্ডেজটা ডান হাতের চাইতে কম বিশ্রী দেখাবে বলে। আবার সে আকাশটাকে তন্ন তন্ন করে দেখে কান খাড়া করে রইল। সব কিছুই নিস্তব্ধ। দাবা খেললে কেমন হয়? সঙ্গী না থাকলেও বেশ চলে। কেনিরির দাবার নৌকো মারা যাবার আগে আইগিন্তোর সঙ্গে শেষ খেলায় যেভাবে ঘুঁটিগুলো ছিল সেইভাবে সাজানো যেতে পারে। বেশি ঘুঁটির দরকার নেই। তখন তো ছকে তাদের বিশেষ ঘুঁটি ছিল না। ঘুঁটিগুলোকে ঠিক সেই জায়গায় বসিয়ে খেলার শেষে আইগিন্তো তাকে যেসব ফিকির বাতলে ছিল সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। কেনিরি বিস্কুট দিয়ে বরফের ওপর দাবার ছক পাতল। সাদা এবং হলুদ চতুষ্কোণে দিব্যি একটা দাবার ছক হলো। তারপর তাঁবুর ভিতর ফিরে চাকু দিয়ে প্রাইমাস স্টোভের কার্ডবোর্ড থেকে কতগুলো দাবার ঘুঁটি বানালো। কিন্তু ফিরে এসে দেখল সেই ছোট্ট হালকা ধূসর পাখির একটা পুরো দল তার দাবার ছককে তছনছ করে দিয়ে পরম উৎসাহে যতটুকু বাকি ছিল তাও ঠুকরে সাবার করছে। কেনিরির মেজাজ এখন এত ভালো যে ওদের উপর রাগ হলো না, বরং ভাবল বাড়িতে গিয়ে যখন গল্পটা বলবে তখন তার ছেলেরা খুব আমোদ পাবে। এই যে শেয়ানা একদল সাগর পাখির কাছে দাবা খেলায় হেরে যাওয়া। তাঁবুর ভেতরের চাইতে বাইরের রোদ আরও উষ্ণ। কেনিরি নিজের জ্যাকেট বরফের উপর ছুঁড়ে ফেলাতে পকেট থেকে বেরিয়ে এলো সেই নলটা, যার রহস্য সে তখনও উদ্ধার করতে পারেনি।
ওটা কুড়িয়ে নিতে প্রায় তার চেষ্টা ছাড়াই রহস্যটা নিজেই ধরা দিল। বোঝা গেল যে নলটার ভিতরে একখানা চিঠি আছে। পড়ে যাওয়ার ফলে নিশ্চয়ই নলের স্ক্রুটা ঠিক জায়গায় সরে আসে। তখন ওটাকে খোলা মোটেই কষ্টকর হলো না। রোমাঞ্চিত হয়ে কেনিরি চিঠিখানা খুলল। পরিষ্কার হস্তাক্ষর, যদিও তাড়াতাড়িতে লেখা। কমরেড কেনিরি, 3 দিন ধরে তোমার খোঁজ করেছি। হতাশ হয়েও না, অবশ্যই তুমি রক্ষা পাবে। আসল সমস্যা ছিল তোমাকে দেখতে পাওয়া, আর এখন যখন দেখতে পেয়েছি তোমাকে আমরা নিশ্চয়ই উদ্ধার করব। ঘাটের ভিতর তোমার দরকারি সব জিনিসই আছে। আবহাওয়া এখনকার চাইতে খারাপ না হলে তোমার সঙ্গে আমি আবার কাল দেখা করব। ইতি বাকশেয়েভ। জিনিসটা তাহলে এই বৈমানিকের চিঠি, আর নলটা এক্ষেত্রে খামের কাজ করেছে। এখন সব কিছু স্পষ্ট। কেনিরি যখন হাতে মুখ ঢেকে বরফের ওপর পড়েছিল, বৈমানিক তখন ওটা প্রথম গাঁটের সঙ্গেই নিশ্চয়ই ফেলে দিয়ে থাকবে। গাঁটের ভিতর তোমার দরকারি সব জিনিসই আছে। অবশ্যই এতে দরকারি সব কিছুই আছে, এমনকি তার চাইতেও বেশি মনে হয়। আবহাওয়া এখনকার চাইতে খারাপ না হলে। আজকের সকালের আবহাওয়া তো ভালোই ছিল না, মোটেই না। তবু তো বাকশেয়েভ আসার ঝুঁকি নিয়েছিল। কেনিরি ক্রমশ স্পষ্টভাবে উপলব্ধি করল উদ্ধার কাজে বহু লোক লেগেছে। আবার সে ভাবল, তেউনে দুর্বিপাকের সংবাদ নিয়ে ছুটে যাচ্ছে ভামচের কাছে। কিন্তু তখন ঘটনাটা সম্পূর্ণ অন্যভাবে দেখা দিল। ভামচে উদ্বিগ্ন হয়ে সঙ্গে সঙ্গে উচিত স্থানে বেতার বার্তা পাঠাতে ওরা তার খোঁজে বিমান পাঠালো। এরই মধ্যে যে কোনো সময় রওনা দেবার জন্য প্রস্তুত হয়ে যৌথ খামার কর্মীরা একখানা মোটরবোট উপকূল বরফের কিনারায় নামিয়ে রেখেছে। বাকশেয়েভ তাদের ইতিমধ্যে খবর দিয়েছে কোন দিকে যেতে হবে, আর ওরা রওনা হয়েছে ভাসমান বরফখণ্ড থেকে তাড়াতাড়ি কেনিরিকে উদ্ধার করার জন্য। কত লোকই না তার জন্যে উদ্বেগ বোধ করছে। একজন বেতার বার্তা পরিচালক, একজন বৈমানিক এবং বিমানবন্দরের একজন ভারপ্রাপ্ত কর্মচারী। এদের সে কোনোদিন দেখেনি। আর শুধু এরাই নয়, আনাদিরেও নিশ্চয় সবাই তার খবর পেয়েছে। সম্ভবত উপকূল বরাবর দৃষ্টি রাখার ও অনুসন্ধান করার ভার তাদের দেওয়া হয়েছে। কেনিরি অস্বস্তি বোধ করতে লাগল। সে তো বীর নয়, হোমরা চোমরা ব্যক্তিও নয়। সে সামান্য একজন চুকচা শিকারী, যৌথ খামার কর্মী। আর সত্যি বলতে গেলে সৎকর্মীও নয়, বরং পিছিয়ে থাকা লোক। নিজেরই দোষে সে ফ্যাসাদে পড়েছে। বরফের কিনারায় ঘুমিয়ে পড়ে খেয়াল করেনি কখন বরফখণ্ড খসে গেছে। আর কত না দামি জিনিস তারা বিমান থেকে তার কাছে ফেলেছে। হয়তো শেষ পর্যন্ত কোথাও একটা ভুল হয়েছে। এসবই কি শুধু তার একলার জন্য? হ্যাঁ, ঠিক সেই কথাই তো লেখা চিঠিখানাতে। কমরেড কেনিরি, কোনো ভুল হতে পারে না। বৈজ্ঞানিক বাকশেয়েভ নিজ হাতে তার নাম লিখেছে। বৈজ্ঞানিক নিশ্চয়ই চমৎকার লোক। শেষ পর্যন্ত তাকে খুঁজে বার করেছে, বরফের ওপর জিনিসগুলোকে ঠিক ফেলেছে, আর নিজের থেকে একখানা চিঠি লিখেছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য বলেছে, হতাশ হও না, অবশ্যই তুমি রক্ষা পাবে। কেনিরি আবার চিঠিখানা পড়ল। প্রত্যেকটি শব্দ ভালো লাগলো। তার ইচ্ছে বৈমানিকের জন্য ভালো কিছু করে। বাকশেয়েভ নামটা সে মনে মনে বলল কয়েকবার। যদি কারো নাম দিতে চাও তো এটা খাসা নাম। একটা ছেলের এই নামই রাখতে হবে, যেমন কলকার। নিকোলাই কেনিরিভিচ বাকশেয়েভ। মন্দ লাগছে না তো শুনতে? চতুর্থ দিনের সন্ধ্যার দিকে স্টিমার ওয়েলেন কেনিরিকে বরফখণ্ড থেকে তুলে নিল। কেনিরি যা ভেবেছিল মোটেই সেভাবে ঘটল না ব্যাপারটা। সে ভেবেছিল দূর থেকে একটা মোটরবোট আসছে, দেখতে পাবে, উদ্ধারকারীদের অভ্যর্থনা জানিয়ে নিশান নাড়বে, আর তারপর ভামচে, উনপেনের ও রিন্তুভগির হাতে হাত মেলাবে। ওরা ছাড়া আর কেউ যে তাকে উদ্ধার করতে আসছে এটা সে কোনো প্রকারে কল্পনা করতে পারেনি। তার অভিযান সম্পর্কে সে ঠিক করেছিল তাকে প্রশ্ন না করলে সে কিছু বলবে না। শিকারীরা নিজেরা বুঝুক যে সে আর আগের মতো আত্মম্ভরী নয়। কিন্তু সব কিছুই ঘটল অন্যভাবে। যৌথ খামারের মোটরবোট সমুদ্রে দেখা দিল না। তার বদলে এলো বড় একটা মাল ও যাত্রীবাহী স্টিমার। কেনিরি তার নিশান ওড়ায়নি। প্রতীক্ষায় ক্লান্ত হয়ে সে তখন তার তাঁবুতে নিদ্রামগ্ন। স্টিমারটা থামল। একটা নৌকো নামিয়ে দেওয়া হলো। দুজন নাবিক নৌকো থেকে বরফখণ্ডের উপর এলো, কিন্তু তবু কেনিরির ঘুম ভাঙল না। নাবিকরা ভয় পায়, কিন্তু তাঁবুর কাছে এগুতে এমন শান্তিময় নাসিকা গর্জন শুনতে পেল যে সঙ্গে সঙ্গে তাদের আশঙ্কা দূর হলো। 10 মিনিটের ভেতর বরফখণ্ডের ওপর তাঁবুটাকে ভেঙে ফেলা হলো।
সব কিছু তোলা হলো নৌকাতে। আর 10 মিনিটের মধ্যে দেখা গেল কেনিরি ওয়েলেনের ডেকে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে নাবিকরা, তাদের দিকে চেয়ে সে হাসছে। নৌকোতে সে চেষ্টা করেছিল তার সব জিনিসগুলোকে নাবিকদের দিয়ে দিতে, শুধু 5টি চকোলেটের বাট পকেটে রেখেছিল এই বলে যে ওগুলো হচ্ছে নিকোলাই, আলেকজান্দ্র, এইগেলি, অমরিলোকোত ও তার স্ত্রী তেউনের জন্য। তার আপত্তি সত্ত্বেও নাবিকরা তার উপহারে বিব্রত বোধ করে টিনের কৌটাগুলোকে তার থলের মধ্যে ঢুকিয়ে দিল। কিন্তু কর্ণধার আপত্তি জানালো, শোনো ছেলেরা, মানুষের মনে আঘাত দেওয়া উচিত নয়। ওর উপহার না নিলে নিশ্চয়ই ওর খারাপ লাগবে। তোমরা কি বুঝতে পারছো না যে উনি তোমাদের সত্যি খুশি করতে চান? স্টিমারে কেনিরিকে ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া হলো। ডাক্তার দেখলেন যে 4 দিন বরফে ভাসা বা চুক্তি সমুদ্রে অবগাহন কোনোটাই তার রোগীর শরীরের কোনো ক্ষতি করতে পারেনি। সেজন্য ডাক্তার যে আদেশ দিলেন তা হচ্ছে উষ্ণ ধারা জলে স্নান। এবং যেহেতু কেনিরির এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, ডাক্তার স্বেচ্ছায় তার সঙ্গী হতে রাজি হলেন। তারা দুজনেই মহানন্দে নৈশভোজনের সময় পর্যন্ত উষ্ণ ধারা জল ছিটিয়ে স্নান করল। ইতিমধ্যে ওয়েলেন তীরের দিকে এগিয়ে চলেছে। ক্যাপ্টেন প্রভাত যৌথ খামারকে বেতার মারফত জানিয়ে দিলেন কেনিরিকে নেবার জন্য কাউকে পাঠানো হোক। তাদের সঙ্গে মেলবার জন্য যৌথ খামার বসতির প্রায় 15 কিলোমিটার দূরে উপকূলে একটি জায়গা নির্দিষ্ট করলেন। বরফের যা অবস্থা, এর চাইতে কাছের কোনো জায়গা বাছাই করা সম্ভব নয়। কুকুরটানা 2টো গাড়িতে 2 জন লোক উপকূলবর্তী বরফের উপর দিয়ে ছুটে চলল বরফস্তূপের ভিতর দিয়ে এঁকে বেঁকে। সামনের স্লেজ গাড়িতে বসে বৃদ্ধ মেমিল, দ্বিতীয়টায় ঋন্তুভোগী। মেমিলকে এই মহৎ কাজের জন্য বাছাই করা হয়, কারণ পর্ষদের আর কোনো কর্মী তার মতো ভালো করে কথা বলতে পারে না, কিংবা তার মতো জাঁকালো চেহারার নয়। নাবিকদের সঙ্গে কথা বলার সময় নিজের খাতির সে হারাবে না এ বিষয়ে সন্দেহ নেই। তাদের ধন্যবাদ দেবার সবচেয়ে ভালো পন্থা সে বের করবে। আর ঋন্তুভোগী যৌথ খামারের বিখ্যাত শিকারী ও সবচেয়ে শক্তিশালী লোক। মেমিলের সঙ্গে গেল, যদি কেনিরি সাহায্য ছাড়া একা নড়াচড়া করতে না পারে। স্টিমার এবং কুকুরবাহিত 2 জন যৌথ খামারি প্রায় একই সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছল। একটি নৌকো প্রভাত যৌথ খামারের প্রতিনিধিদের ওয়েলেন স্টিমারে নিয়ে এলো। তখন নৈশভোজের সময়। ক্যাপ্টেন সকলকে সেলুনে নিমন্ত্রণ জানালেন এবং তার প্রথম সহচরকে বললেন ডাক্তার ও কেনিরিকে তাড়াতাড়ি ডেকে আনতে। তারা তখনও স্নানঘর থেকে ফেরেনি। ওরা এলো সব শেষে, লালচে গাল, আনন্দে উচ্ছল। ডাক্তার আসতে আসতে তার জামার বোতাম লাগানো শেষ করলেন। কেনিরি তখনও তার ভিজে নীল কালো চুলে চিরুনি চালাচ্ছে। বাকি সবাই টেবিলে বসে গেছে। কেনিরিকে ক্যাপ্টেনের ডান দিকে খাতিরের আসন দেওয়া হলো। সে বসে ঋন্তুভোগীকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। দুজনা দুজনকে জড়িয়ে ধরল ঘনিষ্ঠভাবে। ঋন্তুভোগী, তুমি এখানে কি করে? তোমাকে দেখে খুশি হলাম কেনিরি। আমরা এইমাত্র এসেছি। তোমাকে বাড়িতে নেবার জন্য আমাদের পাঠিয়েছে। আর কে এসেছে তোমার সঙ্গে? মেমিল। মেমিল কোথায় সে? ওই যে ক্যাপ্টেনের পাশে। কেনিরি বাঁ দিকে তাকিয়ে বৃদ্ধের পাকা চুল বোঝাই মাথাটি দেখতে পেল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে আনন্দে চোখ টিপল। ক্যাপ্টেনের পিছন দিয়ে করমর্দন করল দুজন, কিন্তু কথা বলার সময় পেল না। ক্যাপ্টেন উঠে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। ঋন্তুভোগী ও মেমিলের সঙ্গে দেখা হওয়াতে কেনিরি আনন্দে অধীর। প্রথমটাই মেমিলকে দেখেও তার আনন্দ হয়েছিল। তার আদি বসতি, তার যৌথ খামার, আশৈশব অভ্যস্ত সব কিছু ছেড়ে থাকায় এত বেশি ঘরের জন্য তার মন কেমন করছিল যে তার বোধ হলো 4 দিন নয়, 4 বছর সে বাড়ি ছেড়ে আছে। 4 বছর বন্ধু ও প্রতিবেশীদের দেখতে পায়নি। এবং সত্যি বলতে গেলে বৃদ্ধ মেমিলি হচ্ছে বসতির প্রাণ। তাকে ছাড়া বসতির কথা ভাবাও কঠিন। কিন্তু অল্পক্ষণ পরেই কেনিরির ভয় হলো যে বৃদ্ধ হয়তো অপ্রীতিকর কিছু বলবে। বৃদ্ধটি বেশিক্ষণ চুপ করে থাকবে না, এমনই চঞ্চল স্বভাব তার। ধীরে ধীরে কেনিরির শঙ্কা স্থির বিশ্বাসে পরিণত হলো। হ্যাঁ, সে নিশ্চয়ই খারাপ কিছু বলবে। ঠিক সেজন্যই সে এখানে এসেছে, তাকে নাবিকদের কাছে অপদস্থ করার জন্য। সে বলতে শুরু করবে যে সব কিছুই কেনিরির নিজের দোষ। তাকে সবাই নিষ্কর্মা ও শ্রম শৃঙ্খলা ভঙ্গকারী বলে জানে। একাধিকবার কেনিরি এ ধরনের কথা শুনেছে।
তাকে সবাই যে কত তিরস্কার করা হয়েছে তা বলে শেষ করা যায় না। এবং বৃদ্ধ মেমিলি বোধ হয় তাকে সবচাইতে বেশি বকেছে। এত লোক থাকতে বৃদ্ধ মেমিলকে ওরা কেন যে এখানে পাঠালো? ভালো হতো ভামচে যদি নিজে আসতো, কিংবা শিক্ষক এইনেসকে আসতে বলতো। আর সেই মুহূর্তেই কেনেরি শুনতে পেল ক্যাপ্টেন তার নাম উল্লেখ করছেন। কিছুক্ষণের জন্য সে তার সংশয় ভুলে গেল। আমরা সবাই, ক্যাপ্টেন বললেন, প্রভাত যৌথ খামারের শিকারী কমরেড কেনেরিকে উদ্ধারের সাক্ষী। আর আমরা সবাই এই উদ্ধার কার্যে কিছুটা যোগ দিয়েছি। অনুসন্ধান শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ দেওয়া হয় যেন চুকচি সমুদ্রের ভেতর দিয়ে যাওয়ার সব পথটাতেই নজর রাখি, বিশেষ পাহারার ব্যবস্থা করি। ওয়েলেন তখন বেরিং প্রণালী হয়ে সবে চুকচি সমুদ্রের দিকে এগিয়েছে। ও অঞ্চলে অন্যান্য জাহাজকেও একই নির্দেশ দেওয়া হয়। বৈমানিক বাকশেইলেফ যখন কমরেড কেনেরি ঠিক কোথায় আছেন সেটা বের করেন, তখন ঘটনাস্থল থেকে সবচাইতে কাছে ছিল ওয়েলেন। আমরা নির্দেশ পেলাম আমাদের পথ থেকে সরে এসে কমরেড কেনেরিকে যেন ভাসমান বরফ থেকে উদ্ধার করি। মস্কোর কর্তৃপক্ষ থেকে বেতারে সরাসরি আমাদের এই নির্দেশ দেওয়া হয়, আর আমরাও তা তৎক্ষণাৎ পালন করি। ও তাহলে এই ব্যাপার। কেনেরি অবাক হয়ে ভাবতে লাগলো। তার অদৃষ্ট কেবল নিজের বসতির লোকদেরই বিব্রত করেনি, এমনকি আনাদির পর্যন্ত তা ছড়িয়ে গেছে বুঝতে পেরে তার খুব অস্বস্তি হলো। এখন দেখা যাচ্ছে খাস মস্কো পর্যন্ত উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওরা সবাই উদ্বিগ্ন, শিকারী কেনেরি যেন চুকচি সমুদ্রে ডুবে না মারা যায়। আর তারই চিন্তাকে সমর্থন করে যেন ক্যাপ্টেন বলতে লাগলেন, আমরা সোভিয়েতের লোকরা জানি যে পৃথিবীতে জীবন্ত মানুষের মতো মূল্যবান আর কিছু নেই। কমিউনিস্ট পার্টি আমাদের ভিতরে এই প্রেরণা জুগিয়েছে। আমাদের দেশে মানুষের জন্য নেওয়া হয় এই মহান যত্ন। সেজন্য আমরা কমরেড কেনেরির উদ্ধার কার্যে যোগ দিয়ে এত আনন্দ পাই। আপনারা ওয়েলেন ত্যাগ করার পূর্বে আমি আমার সমস্ত নাবিকদের পক্ষ থেকে আপনাদের স্বাস্থ্য ও যাবতীয় কার্যে সুখ ও সাফল্য কামনা করি। ক্যাপ্টেন এবং বাকি সকলে কেনেরির উদ্দেশ্যে পানপাত্র তুলে ধরল। সে নিরাপদে ফিরে এসেছে বলে তাকে অভিনন্দন জানালো। পানপাত্র নিঃশেষ করে ক্যাপ্টেন কেনেরির দিকে ও পরে মেমিল ও ঋন্তুভোগীর দিকে হাত এগিয়ে দিলেন। আপনাদের যৌথ খামারের বিষয়ে যার প্রতিনিধিরা আজ আমাদের এখানে আছেন, ওয়েলেনের নাবিকরা এই কামনা করে যে এর সমস্ত কর্মীর মঙ্গলের জন্য এবং আমাদের সমগ্র মহীয়সী জন্মভূমির মঙ্গলের জন্য এর সমৃদ্ধি ঘটুক। এবার দাঁড়ালো মেমিল। তাহলে বুড়ো কিছু বলবে। কেনেরি চঞ্চল হয়ে এমনকি তার প্লেটখানাকে পাশে সরিয়ে দিল। আমিও কয়েকটি কথা বলতে চাই, আরম্ভ করল বৃদ্ধ মেমিল। আপনাকে অজস্র ধন্যবাদ, কমরেড ক্যাপ্টেন এবং কমরেড নাবিকগণ, আপনাদেরও। আমি সব কিছুর জন্যই আপনাদের সাধুবাদ দিচ্ছি। আপনাদের সহানুভূতিসূচক বাক্য ও আমাদের সদয় কাজের জন্য, আমাদের কমরেডকে সাহায্য করার জন্য, আমাদের যৌথ খামারি কেনেরিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। বৃদ্ধের দৃষ্টি সকলের উপর ঘুরে নিবদ্ধ হল তার সামনে বসা একটি তরুণ নাবিকের মুখে। ক্যাপ্টেন ঠিক বলেছেন। হ্যাঁ, আমাদের দেশের সাধারণ লোক সবচাইতে বেশি যত্ন লাভ করে, কিন্তু সর্বদা এরকম ছিল না। আমি আপনাদের বলতে চাই আগের দিনে কি রকম ছিল। একবার বড় ভাইয়ের সঙ্গে শিকারে গিয়ে আমরা দুজনেই একখণ্ড বরফে ভেসে যাই। আমাদের বয়স তখন কম, বড় ভাইয়ের 20 এবং আমার আরও কম। কেউ আমাদের উদ্ধার করতে আসেনি, এমনকি কেউ আমাদের খোঁজেও বের হয়নি। কোনো শিকারী সমুদ্রে হারিয়ে গেলে মনে করা হতো তাকে কেলে নামক অপদেবতায় ধরে নিয়ে গিয়েছে। এই ছিল আমাদের ওঝাদের কথা। এর জন্য কেলে দায়ী, তারা বলতো। কেলের বিরুদ্ধে কখনো যাওয়া উচিত নয়, কাউকে উদ্ধার করতে যাবে না কখনো। কেলের একটা আহুতির প্রয়োজন ছিল, তা নিয়ে গিয়েছে। এই ছিল তখনকার অবস্থা। তারপর আমার ভাই আর আমি সমুদ্রে 2 সপ্তাহ কাটাই। একেবারে জমে গেলাম, খিদেই অবসন্ন হয়ে পড়লাম। এটা ঘটে শীতকালে, বরফখণ্ডটা গলে যায়নি। কিন্তু কথা বলতে পারি যে বরফখণ্ডের চাইতেও আমরা বেশি ঠান্ডা হয়ে গিয়েছিলাম। আমার ভাইয়ের পা দুটো ঠান্ডায় অসাড় হয়ে গেল। শেষটায় আমরা তীরে এসে পড়লাম। আমাদের তীরে নয়, বিদেশের। মার্কিন এস্কিমোরা আমাদের উদ্ধার করে। বড় ভাই কয়েকদিনের মধ্যেই মারা গেল, কিন্তু আমি কোনো রকমে বেঁচে উঠলাম।
প্রায় 7 বছর সেখানে কষ্ট করে কাটায়, তারপর সুযোগ পায় দেশে ফেরার। প্রায় 7-7টা বছর। বৃদ্ধ ধীরে ধীরে কথাগুলো বলল, তার স্বর শান্ত, সবাই মন দিয়ে শুনছে। হঠাৎ একগাল হেসে বৃদ্ধ ক্যাপ্টেনের দিকে তাকালো। জানেন, একসময় আমিও একটা আমেরিকান 2 মাস্তুল জাহাজে নাবিকের কাজ করতাম, কিন্তু তার ক্যাপ্টেন আমাকে তার সঙ্গে টেবিলে বসতে দেয়নি। একেবারে উঁচু মাস্তুলটায় গলায় দড়ি লটকাবার ইচ্ছে হতো। এমনই জঘন্য ছিল সেই জীবন। আমি এই কথাটা বললাম তুলনা দেওয়ার জন্য। মানুষের ভাগ্য নিয়ে কারো ভাবনা ছিল না। লোকে হারিয়ে গেলে ব্যাস, আর কি, যেন কোনোদিনই তার অস্তিত্ব ছিল না। কেবল তার মা আর বাবা একটু কাঁদবে। কিন্তু আজ সব কিছু একেবারে আলাদা। কেনেডি যখন হারিয়ে গেল, তখন অভিজ্ঞ চালকের সঙ্গে একটা বিমান তৎক্ষণাৎ পাঠানো হলো ওর খোঁজের ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য। তার কাছে খবরের জন্য দিনে 3 বার করে বেতার বার্তা পাঠানো হতো। কেনেডিকে কি এখন পর্যন্ত দেখতে পেয়েছো? না? বেশ, খোঁজ করে যাও তাহলে। সন্ধান চালাতে থাকো যতক্ষণ না তাকে দেখতে পাও। এইভাবে আজকের দিনে মানুষ মানুষের জন্য ভাবে। এরপর আমি আপনাদের যা বলতে চাই। একটু থেমে বৃদ্ধ বলতে লাগলো, তা হলো স্বয়ং কেনেডির সম্পর্কে। ওকে নিয়ে অনেক কথা বলা চলে। ও আমাদের একজন সেরা শিকারী। নৌকোর আবরণ সেলাই বা স্লেজ গাড়ি বানানো ও যদি ইচ্ছে করে তাহলে ওর চাইতে ভালো কেউ পারে না। এসব ছাড়াও ও ভালো দাবা খেলোয়াড়। এমনকি ওর যৌথ খামারের হয়ে জেলা প্রতিযোগিতায় সম্মান লাভ করে। যৌথ খামারের জন্য পুরস্কার হিসেবে 3 প্রস্থ দাবা ও 3 প্রস্থ ড্রাফট সরঞ্জাম পায়। কেনেডি টেবিলের উপর দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। মেমিল বাড়িয়ে বলছে না, যা বলছে তা সত্য। কিন্তু কেনেডি সম্পর্কে আরও অনেক কথা বলার আছে। বৃদ্ধ আজ এত সদয় কেন? সে কি স্থির করেছে কেনেডিকে দয়া দেখাবে? কিন্তু তার তো খুব সম্ভাবনা নেই। মেমিল তো সেরকম করার পাত্র নয়। সে হয়তো ভেবেছে যে লোককে নাবিকরা উদ্ধার করেছে তার দোষ ওদের জেনে কাজ নেই। তারা জানুক সে সৎ ও যোগ্য লোক। আর আলস্য ও অমনোযোগিতার জন্য কেনেডির জন্য যেসব জরুরি ব্যবস্থা অবলম্বন করা হয় এবং তার উদ্ধারে রাষ্ট্রের যা টাকা খরচ হয়েছে, তার জন্য বৃদ্ধ মেমিল পরে তাকে বকবার সময় পাবে। কিংবা হয়তো বৃদ্ধ মেমিল সেদিকেই এগোচ্ছে। সবাই শ্রদ্ধা সহকারে কেনেডির দিকে চাইছে। তার মনে যেসব তোলপাড় চলছে তার কোনো ধারণাই নেই তাদের। ক্যাপ্টেনের প্রথম সহচর একজন ঝানু দাবা খেলোয়াড় এরকম একজন বিশিষ্ট প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলতে পারল না ভেবে দুঃখ বোধ করল। এ জানলে নিশ্চয়ই সে কেনেডিকে নিয়ে ধারা জলে স্নানের জন্য অমূল্য সময় ডাক্তারকে নষ্ট করতে দিত না। তার জীবনে একবার যা ঘটে গেছে এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে। বৃদ্ধ মেমিল বলে চলল, আমি কমরেড ঋন্তুভোগীর কাছ থেকে কিছুক্ষণ আগে এ বিষয়ে শুনেছি। কেনেডি ও ঋন্তুভোগী ছিল একই দলে। আমরা কমরেড কেনেডিকে সম্প্রতি উক্ত দলে বদলি করেছি উন্নতিকল্পে। ও হ্যাঁ, কেনেডির দিকে কটাক্ষ করে মেমিল বলতে লাগলো, শৃঙ্খলারই উন্নতিকল্পে। কেনেডির মাথা তখনও বিষণ্ণভাবে আনত। হঠাৎ নাবিকদের মুখের দিকে সে চেয়ে দেখল। তারই মতো নয়, অন্যরকম অর্থে তারা মেমিলের কথা গ্রহণ করছে বলে মনে হয়। তারা ভাবল কেনেডির শৃঙ্খলা বোধ নয়, দলের শৃঙ্খলার উন্নতির প্রয়োজন ছিল। বেজায় চালাক লোক বটে এই মেমিল। কিন্তু কেনেডি হঠাৎ দেখতে পেল ক্যাপ্টেন হেসে ঋন্তুভোগীর সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন। অতএব মনে হচ্ছে যখন সে ধারা জলে স্নান উপভোগ করছিল সে সময় বৃদ্ধ মেমিল নাবিকদের আরও কিছু বলে রেখেছে। কিন্তু কোন উদাহরণের কথা বলতে যাচ্ছে বৃদ্ধ মেমিল এখন? বৃদ্ধ বলে চলল, ওদের একবার একসঙ্গে একটা মোটর নিয়ে যেতে বলা হয়। ঋন্তুভোগী ছিল সামনে, মোটরটি তার ঘাড়ে, আর কেনেডি ছিল পেছনে। ঋন্তুভোগী আপনারা দেখতে পাচ্ছেন বেশ শক্ত জোয়ান। ওরকম একটা বোঝা ওর পক্ষে কিছুই নয়। কিন্তু অত্যন্ত সংকটজনক জায়গাটায় ও হোঁচট খেল। বুঝতে পারল পড়ে যাচ্ছে। হয় মোটর ফেলে দিতে হবে, নয় গড়িয়ে যেতে হবে সেই অতল গর্ভে। ও বুঝল তার পা আর সামলাতে পারছে না। সেই মুহূর্তে কেনেডি পেছন থেকে ছুটে এসে ওর কাঁধ থেকে বোঝাটা হ্যাঁচকা টানে নিয়ে ওকে রক্ষা করে। পরে গন্তব্যস্থল পর্যন্ত সমস্ত রাস্তা কেনেডি একাই ওটা বয়। আর সেটা ছিল ওদের পথের সবচাইতে বিপজ্জনক অংশ। ব্যাপারটা এরকম না কমরেড ঋন্তুভোগী? হ্যাঁ মেমুল খুড়ো, আপনি যা বলছেন ঠিক তাই। কেনেডি না থাকলে মোটরটাও যেত আর আমিও যেতাম সেই অতলে। হ্যাঁ,
এমনই একটা ঘটনা ঘটেছিল বটে, কেনিরিরও মনে আছে। তাহলে সে যখন বরফে ভেসে যায় তখন ওরা ওর সম্পর্কে এই কথা বলা বলি করেছে, তাহলে তার কমরেডরা এই ধরনের ঘটনা নিয়ে আলোচনা করেছে। এইখানেই প্রিয় কমরেড নাবিকগণ আমি শেষ করতে চাই, মেমিল বলল। যৌথ খামারটির তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, কমরেড কেনেডির স্ত্রী ও তার 4 সন্তানের পক্ষ থেকে, তার 2 জোড়া যমজ, বড় দুটি ওমরিলকোত ও এইগলি, এবং ছোট দুটি আলেকজান্ড্র ও নিকোলাই। শেষের কথাগুলি নাবিকদের উপর সবচাইতে বেশি দাগ কাটল। বৃদ্ধ মেমিল ইচ্ছে করেই কথাটাকে শেষে বলার জন্য রেখেছিল। এই ছোট্ট 4টি প্রাণীর তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন। মেমিলের শেষ কথা শুনে নাবিকরা চঞ্চল হয়ে উঠল। মনে পড়ে গেল নিজেদের বাচ্চাদের, যাদের এই দীর্ঘ সমুদ্র ভ্রমণে তারা পিছনে ফেলে এসেছে। তারা কেনিরি সন্তানদের স্বাস্থ্য কামনা করে পান করতে শুরু করল, প্রত্যেকটির জন্য আলাদা করে, এবং তারপর আবার প্রতি জোড়ার স্বাস্থ্য কামনা করে। সেই আলোকখচিত রাত্রে তুষারস্তূপের ভিতর দিয়ে এঁকে বেঁকে উপকূলের বরফ বলয়ের উপর দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে কুকুরবাহিত 2টি স্লেজ। প্রথম স্লেজে ঋতুভোগী, আর পিছনেরটাই বৃদ্ধ মেমিলের সঙ্গে কেনিরি। ধন্যবাদ।